এসএসসি 26 কি অবস্থা তোমাদের? আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ক্লাসটাতে আমি যে কাজটা করব, তোমাদের বায়োলজিতে এমসিকিউ এবং যে এসকিউ অংশটা আছে সেইখানে যে 35 মার্ক সেটা নিশ্চিত করার জন্য যা কিছু পড়তে হবে সবকিছু পড়াই দিব। এবং তোমাদের জন্য কিন্তু অলরেডি সিকিউ এর উপর যে 40 মার্ক কমন পাওয়ার জন্য যে ক্লাসটা সেটা কিন্তু অলরেডি ইউটিউবে অ্যাভেলেবল আছে। তো তুমি যে কাজটা করবা, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল এই ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তুমি যদি জাস্ট ভিডিও অপশনটাতে আসো, এখানে কিন্তু এই যে এই ক্লাসটা আছে, তুমি এই ক্লাসটা প্রথমে করবা, তারপরে এমসিকিউ এর জন্য এখন যে ক্লাসটা রেকর্ড করতেছি সেটা করবা। এর কারণ হচ্ছে আমি এই জায়গাটাতে বা এই ক্লাসে 25 পেজের একটা পিডিএফ দিছি দেখো, এবং তোমার সিকিউ যে টাইপের সিকিউ করুক এই 25 পেজের মধ্যে আমি যা কিছু ইনক্লুড করেছি, দেখো পিডিএফটা কত সুন্দর। সো এর মধ্যে আমি যা কিছু ইনক্লুড করেছি এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন হবে না। এবং এইখানে তো অনেক অনেক টপিক আমি পড়িয়ে দিয়েছি অলরেডি। তো তুমি যে কাজটা করবা, এই ভিডিওটা ফার্স্টে দেখবা। এই ভিডিওটা ফার্স্টে দেখলে যে উপকারটা তুমি পাবা সেটা হচ্ছে, এই ক্লাসে আমি সব কিছু পড়াবো না, কারণ ওই ক্লাসে আমি যা কিছু পড়াইছি এই ক্লাসে সেই অংশটুকু স্কিপ করব। ঠিক আছে? এবং এই যে এমসিকিউ সলভিং যে ক্লাসটা, এটা কিন্তু নর্মাল অন্যান্য যে ওয়ান শট ক্লাসগুলো সেগুলোর মতো হচ্ছে না বা হবে না। এর কারণ হচ্ছে অন্যান্য ক্লাসে কি করা হয় বলো তো, 100টা এমসিকিউ বা 200টা এমসিকিউ জাস্ট তোমাদেরকে সলভ করে দেওয়া হয়, তাই না? কিন্তু আমি এতে করে যে তোমাদের ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে তুমি জাস্ট এমসিকিউটা সলভ করলা, এতে কিন্তু তোমার লাভ হচ্ছে না। তোমার ভাইয়া তোমাকে করায় দিচ্ছে, কিন্তু তুমি জাস্ট দেখতেছো, তুমি নিজে কিন্তু প্র্যাকটিস করতেছো না। ঠিক আছে? তো পরীক্ষার আগ মুহূর্তে তোমার নিজের প্র্যাকটিস করাটা জরুরি। তো আমি এই কারণেই এই ক্লাসটাকে এমনভাবে সাজিয়েছি, তোমাদেরকে আমি অবশ্যই এই এমসিকিউগুলা করাই দিব না। ঠিক আছে? এমসিকিউ তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া, এই যে দেখো তোমাদের মেন বইটা আছে না, এই যে দেখো তোমাদের মেন বইটা আছে না, আমি এই মেন বই থেকে তোমাদেরকে দেখায় দিব যে কোন টপিকগুলো পড়লে তুমি আসলে এমসিকিউটা কমন পাবা। তো সিকিউ এর জন্য যে ভিডিওটা বানিয়েছি সেখানে তো অলরেডি অনেক অনেক টপিক আছে, যে এখান থেকে ওখান থেকেও তো এমসিকিউ আসবে, তাই না? তো অবশ্যই ওই ভিডিওটা দেখবা, এরপরে এই ভিডিওটা তুমি দেখবা। এবং এইখানে এই ক্লাসটা করলে তোমার যে উপকারটা হবে সেটা হচ্ছে, আমি তোমাকে যেহেতু ডিরেক্টলি এমসিকিউ করাই দিচ্ছি না, তো তুমি কিন্তু নিজে বাসায় প্র্যাকটিস করার একটা সুযোগ পাবা। কিন্তু আমি যদি জাস্ট এমসিকিউগুলো করাই দিতাম, তোমার কাছে মনে হতো যাক হয়েই তো গেছে, নিজে আর না পড়ি। ঠিক আছে? বা শুধুমাত্র ক্লাস করে তুমি পরীক্ষা দিতে গেলা। তো এতে করে তোমার নিজেরই কিন্তু ক্ষতি হয়। তুমি হয়তো বা বুঝতে পারো না, কিন্তু আসলে তোমার ক্ষতি এটা। তো এই কারণে আমি বলব যে, আমি হচ্ছে তোমার কি টাইপের এমসিকিউ হইতে পারে, কিভাবে করতে পারে এই ট্রিক্সগুলা বা এই যে এমসিকিউ করার যে টাইপগুলা, আমি জাস্ট তোমাদের বই থেকে দেখাই দিব। তোমার কাছে তো মেন বই আছে, মেন বইয়ে সেই লাইনগুলো দাগায় নিবা, বা আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে শুনবা। তাইলে বুঝতে পারবা যে মেন বইয়ের কোন জায়গাগুলো থেকে তোমার এমসিকিউটা হচ্ছে। ঠিক আছে? এতে করে তোমার বইটাও একবার রিডিং হয়ে যাচ্ছে, পাশাপাশি বই রিডিং দেওয়ার পরে তোমার কি করতে হবে বলো তো, এমসিকিউ প্র্যাকটিসে চলে যাইতে হবে। ওকে? তো ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, সিকিউ এর ক্লাসটা আগে দেখবা, তারপরে এমসিকিউ এর ক্লাসটা দেখবা। আসো ভাইয়া আমরা শুরু করি তাহলে। এই ক্লাসটা খুব বেশি বড় করব না। আমরা সিকিউ এর জন্য যে ক্লাসটা রেকর্ড করেছি ওটা 6 ঘন্টার ছিল, তাই না? ওটা হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার। যদিও আমি চাইছিলাম যে 4 ঘন্টার মধ্যে এটা শেষ করতে। তো 6 ঘন্টা নেওয়া মানে একটু সময়টা বেশি লাগছে 2 ঘন্টা। এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় ডিটেইলসে ভেঙে ভেঙে ওখানে পড়াইছি। হ্যাঁ? তো এতে করে একটা সুবিধাও হইছে। এখন আমার আর প্যারা নিতে হবে না। এমসিকিউ এর এই ক্লাসটা অল্পের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আসো আমরা জাস্ট দেরি করব না। আমরা দেখি যে কোথা থেকে এমসিকিউ হয় এবং কি টাইপের এমসিকিউ হয়। ওকে। তাহলে প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠ থেকে যে এমসিকিউ গুলো হবে, এইখানে এই যে দেখো এই প্রশ্নটা আসছে বিগত বছরগুলোতে, যে আহ, প্রকৃতি বিজ্ঞানের মধ্যে তোমাকে প্রশ্নটা এভাবে করবে যে প্রকৃতি বিজ্ঞানের মধ্যে সবচেয়ে প্রাচীনতম শাখা কোনটা? জীববিজ্ঞান। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে বায়োস মানে কি, লগস মানে কি, এটা তো জানোই তোমরা, এটা নিয়ে আর ভেজাল করার কিছু নাই। এবার আসো এই যে ভৌত জীববিজ্ঞান এন্ড ফলিত জীববিজ্ঞান, এই দুটার যে শাখা, সেই শাখাগুলা থেকে তোমার প্রশ্ন করবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এসকিউ এর জন্য আমি আর কিছু এখান থেকে দেখাবো না। এসকিউ তোমাদের যাদের সমস্যা মনে হয় বা যারা ভয় পাও যে এসকিউ কি না কি দিবে, তো তোমরা সৃজনশীলের খ নাম্বার করো না, সৃজনশীলের খ নাম্বার, ওই খ নাম্বারে যা কিছু দেখানো হয় বা যা কিছু মানে তোমরা পড়ো সেটা কিন্তু এসকিউতে আসে। ঠিক আছে? খ নাম্বারটাই আসলে এসকিউ, এভাবে তুমি কল্পনা করতে পারো। এখন এসকিউটা কিভাবে করতে পারে, তোমাকে বলতে পারে যে ভ্রূণবিদ্যা
কেন ভৌত জীববিজ্ঞানের শাখা বা কেন এটা ফলিত জীববিজ্ঞানের শাখা, এইভাবে তোমাকে প্রশ্ন করবে। বুঝতে পেরেছ? তো ওই টাইপের প্রশ্ন কিন্তু খ নাম্বারেও আসে। আমি যে কাজটা করব, এইখান থেকে এখানে জাস্ট এমসিকিউ গুলো আমি দেখা দিচ্ছি, তোমাদেরকে এসকিউ এর জন্য আলাদা একটা পিডিএফ আমি প্রোভাইড করতেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তুমি সেই পিডিএফটা পাবা। ঠিক আছে? তাহলে ভাইয়া এইখান থেকে তোমার যেটা জানতে হবে, ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা, এটা তোমার জানতে হবে। এখন ভৌত জীববিজ্ঞানের শাখা মনে রাখার কিন্তু বেশ কিছু ট্রিক্স আছে। আমি একটু দিছিলাম, আমার মনে হয় আপাতত মনে আছে কিনা একটু মনে করার চেষ্টা করি। ঠিক আছে? জীবন, এভাবে একটা ট্রিক্স আমি দিছিলাম তোমাদেরকে। জীবন ও বিবি, জীবন ও বিবি বংশগতভাবেই শরীর, তারপরে অঙ্গের হিস্টোরিতে ব্যস্ত, এই টাইপের একটা ছন্দ দিছিলাম, মনে আছে কিনা তোমাদের? হিস্টোরিতে ব্যস্ত। ঠিক আছে? এখানে একটা দুইটা বাদ পড়তে পারে, কিন্তু বেশিরভাগই হয়ে গেছে। দেখো, ব্যস্ত। তো জীবন মানে কি? জীবন মানে হচ্ছে জীব ভূগোল। ঠিক আছে? বিবি মানে কি? বিবর্তন বিদ্যা, বংশগতিবিদ্যা। ভাবে মানে হচ্ছে ভ্রূণবিদ্যা, শারীরবিদ্যা। শরীর মানে হচ্ছে শারীরবিদ্যা। অঙ্গ মানে অঙ্গসংস্থান বিদ্যা। হিস্টোরি মানে হচ্ছে হিস্টোলজি। ঠিক আছে? কোথায়? এই যে হিস্টোলজি। ব্যস্ত মানে হচ্ছে বাস্তুতন্ত্র। সবই মনে হয়ে গেছে, তাই না? ঠিক আছে, দুই একটা বাদ পড়ছে কিনা আমি একটু দেখি তাইলে। আচ্ছা, এখানে মনে হয় কোষ একটা বাদ পড়ছে, যে কোষ, শরীরের এইভাবে পড়তে পারো যে শরীরের কোষ আর অঙ্গের হিস্টোরিতে ব্যস্ত। জীবন ও বিবি বংশগতভাবেই শরীরের কোষ আর অঙ্গের হিস্টোরিতে ব্যস্ত। ঠিক আছে? তাহলে কোষ মানে কি? কোষবিদ্যা বা সাইটোলজি। রাইট? তাহলে এইভাবে তুমি যদি মনে রাখো, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। বুঝতে পেরেছো? এবং এই কোশ্চেনটা তোমাকে করবে। তাহলে ভৌত জীববিজ্ঞানের শাখা তুমি মনে রাখো, বাকিগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। যে কোনো একটা মনে রাখো, হয় ভৌত মনে রাখো, নয় ফলিত মনে রাখো। তাহলে ভৌত আমি বলে দিলাম, ভৌতগুলাই মনে রাখো, ফলিতগুলো হচ্ছে বাকিগুলা। ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে বাকিগুলা। ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে এখান থেকে তোমার আবার যেইগুলা থেকে প্রশ্ন করে, যেমন এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা যদিও দাগানো হয় না, এখান থেকে প্রশ্ন করে যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটাকে ট্যাক্সোনমি বলা হয়। ঠিক আছে? শ্রেণীবিন্যাস বিদ্যা কি? এটা হচ্ছে ট্যাক্সোনমি। শারীরবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়? আমাদের শরীরের ভেতরে যে জৈবিক কার্যাবলীগুলো হয়, যেমন শ্বসন হয় আমাদের দেহে, উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ হয়, আর রেচন। তাহলে শ্বসন, রেচন, আমাদের দেহে যা কিছু হয় সেগুলো কি ভাইয়া? সেগুলো হচ্ছে শারীরবিদ্যায় আলোচ্য বিষয়। হিস্টোরি মানে কি? টিস্যু নিয়ে আলোচনা। টিস্যু হলো হিস্টোরি, টিস্যুর হিস্টোরি, এই কথাটা মাথায় রাখতে পারো। আচ্ছা, ওকে। ভ্রূণবিদ্যা, তাহলে ভ্রূণ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? এছাড়াও জনন কোষ, এই যে ভ্রূণ, এছাড়াও জনন কোষ, এছাড়াও জাইগোট, এগুলো নিয়ে। তাহলে ভ্রূণ, জাইগোট, জনন কোষ, এগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়? ভ্রূণবিদ্যা। কোষবিদ্যায় কোষ নিয়ে আলোচনা করা হবে। বিবর্তন বিদ্যায় যেগুলো হচ্ছে আমি দাগায় রাখছি, সেগুলা থেকে বেশি বেশি প্রশ্ন হয়। ঠিক আছে? যেগুলা থেকে দাগায় রাখছি সেগুলা থেকে বেশি বেশি প্রশ্ন হয়। বিবর্তন বিদ্যায় কি নিয়ে? জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাই না? বাস্তুবিদ্যায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক। ঠিক আছে? প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। এবং আরেকটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। ঠিক আছে? এন্ডোক্রাইনোলজি, এটা মনে হয় বাদ পড়ছে না? তাহলে তুমি এইভাবে পড়ো, জীবন ও বিবি বলছি না, তুমি এইভাবে পড়তে পারো যে জীবন এন্ড বিবি, জীবন এন্ড বিবি। হ্যাঁ, এন্ড মানে কি? এবং। তাহলে এন্ড মানে কি? এন্ডোক্রাইনোলজি হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এন্ডোক্রাইনোলজি, এটা হচ্ছে হরমোন নিয়ে আলোচনা। এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন মানে বুঝতে হবে ভাইয়া, আমাদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে। যেমন এই যে এইখানে কিছু গ্রন্থি আছে না, যেখান থেকে তেল বের হয় দেখবা, তাহলে এটা হচ্ছে তেল গ্রন্থি। আমাদের এরকম বেশ কিছু গ্রন্থি আছে যেগুলো থেকে রস ক্ষরিত হয়, আবার কোনো গ্রন্থি আছে যেখান থেকে হরমোন ক্ষরিত হয়। তাহলে যেখান থেকে হরমোন ক্ষরিত হয় সে সকল গ্রন্থিকে বলা হচ্ছে এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা
অন্তঃক্ষরা গ্রন্থি। কি? অন্তঃক্ষরা গ্রন্থি। এই কথাটা মনে রাখতে পারো ভাইয়া। ঠিক আছে, তাহলে এই যে হরমোনের কার্যকারিতা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। তাহলে এই যে হরমোন নিয়ে আলোচনা যেখানে, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। ওকে, জীবভূগোল। আচ্ছা, জীবভূগোল এটা পরীক্ষায় আসে না, ঠিক আছে। যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি মার্ক করে রাখছি। তাহলে তোমরা বুঝতে পারতেছো, বইটা পড়লেই বুঝতে পারতেছো যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে ভাইয়া। তাহলে এইভাবে পড়লে তোমার আসলে ভালো হবে বিষয়টা। আচ্ছা, এখন ফলিত জীববিজ্ঞান মানে কি? যেখানে জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। আর ভৌত জীববিজ্ঞান মানে কি? যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তোমাকে বলতে পারে যে ফলিত জীববিজ্ঞান মানে কি? যেখানে প্রায়োগিক শাখা। জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটা? ফলিত জীববিজ্ঞান। এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এরপরে দেখো কীটতত্ত্ব। তো কীটতত্ত্বের এই যে আরেকটা যে ইংলিশ আছে, এটা তোমার জানতে হবে, ঠিক আছে। এন্টমোলজি। তোমাকে কীটতত্ত্ব না বলে তোমাকে বলতে পারে এন্টমোলজি। হ্যাঁ, বা তোমাকে বলতে পারে কীটপতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা নিয়ে কোথায় আলোচনা করা হয়? এন্টমোলজিতে আলোচনা করা হয়। এই কথাটা তোমাকে বলতে পারে, ঠিক আছে। অণুজীববিদ্যায় ভাইরাস, ব্যাকটেরিয়া, আণবিক খনিক, ছত্রাক এগুলো নিয়ে আলোচনা করা হয়। বুঝতেই পারতেছো, নামটা শুনে বুঝতে পারতেছো। ওকে, এই যে এগুলাই তোমাকে প্রশ্ন করবে যে অণুজীববিদ্যা কেন ফলিত জীববিজ্ঞানের শাখা, এগুলাই তোমাকে প্রশ্ন করবে, ঠিক আছে। এরপরে তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া এই যে জীব প্রযুক্তি থেকে। জীব প্রযুক্তি তোমাকে বলবে যে মানব ও পরিবেশের কল্যাণে জীবের ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞানকে বলা হচ্ছে জীব প্রযুক্তি। আচ্ছা, তাহলে এই যে মানব ও পরিবেশের কল্যাণে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে জীব প্রযুক্তি, মানব ও পরিবেশের কল্যাণে। তাহলে এই জায়গা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন হয়েছে। ফার্মেসিতে কি ঔষধ শিল্প, প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্সে কম্পিউটার নির্ভর। তোমাকে যদি বলা হয় যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, এটা এটা আসলে কি? এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কি? বায়ো ইনফরমেটিক্স। যেমন চিকিৎসা বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, সরি ক্যান্সার বিশ্লেষণ, চিকিৎসা বলতেছি, ক্যান্সার বিশ্লেষণ। এখন তোমাকে যদি বলা হয় যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কিসের চিকিৎসা করা হয়? ক্যান্সারের চিকিৎসা। এভাবে তোমাকে একটু ঘুরায় প্রশ্ন করলে এভাবে কোশ্চেন করবে, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে এই যে লাইনগুলো আমি দাগাই দিচ্ছি, এগুলো অবশ্যই বইয়ে দাগাই নিবা। তোমার নিজের যে বইটা আছে বইয়ে দাগাই নিবা, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছো যে বইয়ের লাইন বাই লাইন থেকে কিন্তু কোশ্চিন হচ্ছে না, সব জায়গা থেকে কোশ্চিন হচ্ছে না, নির্দিষ্ট কিছু জায়গা থেকেই কোশ্চিন হয়, ঠিক আছে। আমি কয়েক বছরের ডেটা অ্যানালাইসিস করে এগুলো বের করছি আর কি, বুঝছো। কয়েক বছরের ডেটা নিয়ে দেখছি যে কোথা থেকে কোশ্চিনটা বেশি হয়, সেগুলা এখানে সাজানো আছে। আচ্ছা, এখন যদি বলা হয় যে শ্রেণীবিন্যাসের প্রয়োজন কেন? শ্রেণীবিন্যাসের প্রয়োজন কেন? শ্রেণীবিন্যাসের প্রয়োজন হচ্ছে যে জীব জগৎকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানো, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, ঠিক আছে। বা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যদি বলে, তাহলে জীবজগৎকে সুষ্ঠুভাবে জানা, জীবজগৎকে সুষ্ঠুভাবে সাজানো, এটা হচ্ছে প্রয়োজনীয়তা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটাকে কি নামে রাখা হয়? ট্যাক্সোনমি, একটু আগে আমরা পড়ছি সেটা, ঠিক আছে। এবং ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বাদ্যার মাধ্যমে অল্প পরিশ্রমে সহজভাবে জানা যায়, ঠিক আছে। এই যে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা যায় কোন একটা জীব সম্পর্কে, কিসের মাধ্যমে? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে। আচ্ছা, এখন তোমাকে বলতে পারে যে ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী? বা ক্যারোলাস লিনিয়াস কে? প্রকৃতিবিদ। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে। এবং ইনি হচ্ছে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই দুইটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। এখন আসো এই যে অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এই যে ক্যারোলাস লিনিয়াস কি করছে বলতো? জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে। ক্যারোলাস লিনিয়াস কি করছে বলতো ভাইয়া? জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এই কথাটা গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। আচ্ছা, যদি এই টাইপের প্রশ্ন হয়েছে, যদিও এখানে আমি পাচ্ছি না, মানে পাই নাই আর কি তোমাদের বইয়ে, সেটা হচ্ছে জীববিজ্ঞান যে নিয়ে পড়তেছো তোমরা, এই জীববিজ্ঞানের জনককে? জীববিজ্ঞানের জনককে? এরিস্টটল।
এই কথাটা মনে রাখো। অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। ঠিক আছে, এবার আসো ভাইয়া, এই যে আরিস হুইটাকার কত সালে 5টা রাজ্য ভাগ করেন? 1959 সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। কে? আরিস হুইটাকার। এটা তোমার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এটা তো 5 কিংডম, আর ক্যারোলাস লিনিয়াসের যে কয়টা রাজ্যে ভাগ করছিল? 2টা রাজ্য, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, তাই না? এখন এই যে 5টা রাজ্য, পরবর্তীতে বিজ্ঞানী মার্গিউলিস এসে কত সালে? 1974। তাহলে এই সালটা কত ছিল দেখো, এটা হচ্ছে 1969। আর এরপরে 5 বছর পরে আসছে হচ্ছে মার্গিউলিস, এসে হুইটেকারের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি এটাকে পরিবর্তিত রূপ দেন এবং এটাকে 2টা সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এবং এই যে সুপার কিংডম 2টা, একটা হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। এই সুপার কিংডম 1-এর মধ্যে অনলি মনেরা আছে, আর সুপার কিংডম 2-এর মধ্যে বাকিগুলো আছে। তো এইখানে যা কিছু আছে তোমাকে আমি কিছু কথা বলে দিই, এগুলো আমি অলরেডি পড়াই ফেলছি, এটা নিয়ে আর আলোচনা করব না। ঠিক আছে, তুমি দাগানো লাইনগুলো দেখো, এই দাগানো লাইনগুলো থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। এখন এইখানে একটা ছোট্ট বিষয় তোমার মাথায় রাখতে হবে, তোমাকে যে এরকম চিত্র দিয়ে দিতে পারে, এমসিকিউতেও চিত্র দিতে পারে, যদি আমরা সৃজনশীলেও দেখছি। এমসিকিউতেও এই চিত্রটা দিয়ে তোমারে বলবে যে এটা কোন জীব, এটা হচ্ছে নষ্টক। হ্যাঁ, নষ্টক অপশানে যদি না থাকে তাহলে থাকবে নীলাভ সবুজ শৈবাল, আর যদি নীলাভ সবুজ শৈবাল অপশানে না থাকে সেখানে থাকবে সায়ানোব্যাকটেরিয়া। একই কথা, সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া, এই কথাটা মাথায় রেখো। তাহলে এগুলো ভাইয়া এগুলো সব কিছু পড়াইছি। এই যে এখানে এই গোল চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে চিত্র দুইটা, এই চিত্র দুইটা মানে এমসিকিউতে তোমাকে দিতে পারে, স্যাররা এইভাবে এমসিকিউতে চিত্র দিয়ে অনেক সময় প্রশ্ন করতে পারে, বুঝছো? ওকে, এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখো, প্লান্টি মানে কি? প্লান্টি মানে হচ্ছে উদ্ভিদ জগৎ, তাই না? এই প্লান্টিকে 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ব্রায়োফাইটা এবং আরেকটা হচ্ছে ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা মানে কি? যাদের পানি সংবহন তন্ত্রবিহীন, মানে পানি সংবহন তন্ত্র নাই। আমরা জানি যে উন্নত যে উদ্ভিদগুলো সেখানে জাইলেম ফ্লোয়েম আছে, বিশেষ করে জাইলেমের কাজ কি? পানি পরিবহন করা। এখন কিছু উদ্ভিদ আছে যাদের এই পানি সংবহন তন্ত্রটা নাই বা এই টিস্যুগুলা নাই। ঠিক আছে, তো তাদেরকে আমরা কার ভেতরে অন্তর্ভুক্ত করতে পারবো? ব্রায়োফাইটার ভেতরে। ঠিক আছে, ব্রায়োফাইটা কি তোমরা দেখছো কোথায় দেখছো জানো? দেয়ালে দেখবা কার্পেটের মতো সবুজ অনেকগুলা ছোট্ট ছোট্ট গাছের মতো দেখতে, ছোট্ট ছোট্ট দেয়ালের উপরে হয়, মস নামে পরিচিত। এই মসটা হচ্ছে ব্রায়োফাইটা, বুঝছো? আর এই যে ট্রাকিওফাইটা, তাহলে ব্রায়োফাইটা বাদ দিলে বা এই যে মস বর্গীয় যে উদ্ভিদগুলা সেগুলো বাদ দিলে ফার্ন, তোমরা হচ্ছে ফার্নও দেখবা যে ছায়াযুক্ত স্থানে, তোমার বাসার পাশে কোন একটা যদি গলি থাকে যেখানে ছায়া থাকে অনেক বেশি, সেখানে ফার্ন জন্মে। ঠিক আছে, তুমি সার্চ দিলে বুঝতে পারবা কোন উদ্ভিদটা। ঠিক আছে, এই উদ্ভিদটা আমরা সব সময় দেখি, সব জায়গাতে দেখা যায় ফার্ন। ঠিক আছে, তাহলে ফার্ন বর্গীয় উদ্ভিদ নগ্নবীজি আর আবৃতবীজি। ঠিক আছে, তো সবচেয়ে উন্নত হচ্ছে এই আবৃতবীজি, আর আবৃতির বীজির চেয়ে একটু কম উন্নত হচ্ছে নগ্নবীজি। তবে নগ্নবীজি, আবৃতবীজি এরা হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ ধরা যায়। ওকে, আচ্ছা, তাহলে অ্যানিমিলিয়া নিয়ে আমরা জানি, এগুলো থেকে প্রশ্ন হবার সম্ভাবনা কম। ঠিক আছে, তোমাকে বলবে যে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটা? সর্বনিম্ন ধাপ হচ্ছে স্পেসিস বা প্রজাতি। সর্বনিম্ন ধাপ কোনটা? স্পেসিস বা প্রজাতি। ঠিক আছে, তাহলে এই অর্ডারটা তোমার মনে রাখতে হবে, সিরিয়ালটা তোমার মনে রাখতে হবে। তারপরে কি আছে? রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণপ্রজাতি। ওকে, এটা সিকোয়েন্সটা তোমার মাথায় রাখতে হবে। এখান থেকে তোমাকে কঠিন টাইপের কোশ্চিন করতে পারে। এই পুরাটা তোমার, আমি বলবো যে তুমি মুখস্থ করবা। ঠিক আছে, এই পুরাটা আমি বলবো যে তুমি মুখস্থ করো ভাইয়া, কারণ মানুষের যে শ্রেণীবিন্যাসটা সেটা আমাদের জানতে হবে। কিন্তু বিষয়টা সোজা, খুব একটা প্যারা হবে না, 2-1টা জিনিস জাস্ট একটু মাথা খাটাইতে হবে। দেখো এখানে মানুষের কথা যেহেতু বলছে, মানুষ তো অবশ্যই এনিম্যাল, তার মানে রাজ্য কোনটা? রাজ্য হচ্ছে এনিমিলিয়া, তাই কিনা? আচ্ছা, এখন তোমরা ক্লাস 8-এর কথা মনে করে দেখো। ক্লাস 8-এ তোমরা পড়ছো যে পর্ব, বিভিন্ন 9টা পর্ব আছে না? 9টা পর্বের মধ্যে
শেষ যে পর্বটা ছিল নাম হচ্ছে করডাটা। এই করডাটা পর্বের মধ্যে মানুষ ছিল, ক্লাস 8-এ পড়ে আসছো তোমরা। ঠিক আছে, কেন করডাটা বলা হচ্ছে, পর্বটা কেন করডাটা? কারণ নটোকর্ড থাকে তাই। কেন করডাটা? নটোকর্ড থাকে তাই। আচ্ছা, শ্রেণীটার নাম হচ্ছে মামালিয়া। তুমি দেখবা যে ওই যে করডাটার মধ্যে ছিল ভার্টিব্রাটা, উপপর্ব এখানে বলা নাই, উপপর্বটার নাম হচ্ছে ভার্টিব্রাটা। হ্যাঁ, এখন ভার্টিব্রাটার ওইখানে দেখবা যে শ্রেণী আছে, অধিশ্রেণী আছে, তারপর শ্রেণী আছে। এই শ্রেণীটার নাম হচ্ছে মামালিয়া। মামালিয়া মানে কি জানো? স্তন্যপায়ী, যারা হচ্ছে বুকের দুধ খাওয়ায়, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় যারা বড় করে তারা হচ্ছে স্তন্যপায়ী। ঠিক আছে, তাহলে এইটাই পরীক্ষা আসতে পারে যে মামালিয়া মানে কি? মামালিয়া মানে হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। আচ্ছা, এখন প্রাইমেট, দেখো তো আমাদের হাত আছে না, বর্গটা হচ্ছে প্রাইমেট। বানরের কি আছে? হাত আছে, তাহলে বানরও প্রাইমেট বলা যায়, মানে আঁকড়ে ধরার ক্ষমতা। এই যে কলমটা আঁকড়ে ধরে আছে, এটা হচ্ছে প্রাইমেট। তাহলে প্রাইমেট কারণ আঁকড়ে ধরার মতো উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। দেখো তো ভাইয়া, আমরা চোখ দিয়েই কিন্তু সবচেয়ে বেশি জিনিস দেখি। ঘ্রাণ, আমরা কি শুকি কোনো কিছু? শুকে কোনো জিনিস শনাক্তকরণ করতে হয় নাকি আমরা দেখেই আগে ভালো মতো বুঝতে পারি, তারপরে না শুকি? তাহলে আমাদের দৃষ্টিশক্তিটা বেশি উন্নত। আচ্ছা, এরপরে দেখো হোমিনিডা। হোমিনিডা মানে হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য থাকলে তারাই হচ্ছে হোমিনিডা। তারপরে হোমো সাপিয়েন্স। হোমো কেন? দেহের অনুপাতে মস্তিষ্ক বড়, দেহের অনুপাতে মস্তিষ্ক একটু বড় সাইজের হয়। আর এই যে হোমো সাপিয়েন্স, এটা হচ্ছে প্রজাতি। সো এখান থেকে প্রশ্নটা আসে, কেন হচ্ছে সাপিয়েন্স? হ্যাঁ, কেন সাপিয়েন্স প্রজাতি? কারণ বুদ্ধিবৃত্তিকভাবে মানুষ উন্নত, এই কারণে হোমো সাপিয়েন্স। ঠিক আছে, সাপিয়েন্স হচ্ছে প্রজাতি এটার। ঠিক আছে, তাহলে বুদ্ধিবৃত্তিকভাবে কারা উন্নত? মানুষ। এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে যে কারা উন্নত, কারা উন্নত? তারা হচ্ছে মানুষ, বা এই যে এই রাজ্যের যে জীবগুলো আছে। ঠিক আছে, ওইটা না, মানুষই আসবে। ঠিক আছে, এখানে সাপিয়েন্স, বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত যারা, তারা হচ্ছে হোমো সাপিয়েন্স। এভাবে প্রশ্নটা করবে। আচ্ছা, তাহলে দ্বিপদ নামকরণ আমরা পড়ছি। এখান থেকে তোমার যে নামগুলা আছে এগুলো একটু পড়বা। গোলালুর বৈজ্ঞানিক নাম তোমাকে পরীক্ষায় দিচ্ছে, সো এটা পড়তে হবে। সোলানুম টিউবারোসম। উদ্ভিদের নামকরণ করেন কে? আইসিবিএন, বোটানিক্যাল। বি মানে হচ্ছে বোটানি মানে তো উদ্ভিদ, তাই না? তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, ICZN। ঠিক আছে, এই দুটো বিষয় একটু মাথায় রাখো। আচ্ছা, এখন ক্যারোলাস লিনিয়াসের একটা বই আছে, বইটার নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরাম। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। বইটার নাম কি? স্পেসিস প্ল্যান্টেরাম। এবং দ্বিপদ নামকরণের জনককে? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আরো একটা প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসে, সেটা হচ্ছে এই যে সাজিদ আলী হাওলাদার নতুন একটা প্রজাতির ব্যাঙ আবিষ্কার করছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়, এবং উনি ওই ব্যাঙটার নামকরণ করছে জাকেরানা ঢাকা। যেহেতু ঢাকায় পাওয়া যায়, জাকেরানা ঢাকা। কেন জাকেরানা? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান রেখে। তাহলে জাকেরানা নামটা কোথা থেকে আসছে? জাকের হোসেন। তোমাকে বলবে যে এই যে জাকেরানা ঢাকা, এই নামটা কে দিয়েছে? সাজিদ আলী হাওলাদার নাকি জাকের হোসেন? তুমি জাকেরানা নামটার সাথে মিল রেখে তুমি জাকের হোসেন উত্তর দিয়ে দিতে পারো, কিন্তু এটা কিন্তু হবে না। সাজিদ আলী হাওলাদার এই নামকরণটা করছে। ঠিক আছে, কার উপর সম্মান রেখে যদি বলা হয়, তাহলে জাকির হোসেনের উপর সম্মান রেখে। আচ্ছা, নামকরণ পদ্ধতি আমরা জানি, পড়ছি। এখন এই যে এইখানে যে বৈজ্ঞানিক নামগুলো আছে, ভাইয়া ঠাডা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, ঠাডা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। এখন এমসিকিউ যেগুলো হচ্ছে সিকিউ এর জন্য লাগবে যে নামগুলা, সেটা তো আমি বলে দিছি। এমসিকিউ এর জন্য যেটা লাগবে সেটা তুমি যদি ট্রিক্স সহকারে মনে রাখতে পারো তাইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে এই কটার জন্য ট্রিক্স লাগে না আসলে। ঠিক আছে, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়াই, যখন আমি, তখন অনেক কিছু ট্রিক্স দিতে হয়, কারণ প্রচুর বৈজ্ঞানিক নাম জানতে হয়, অনেকগুলা। ঠিক আছে, বেশ কিছু অধ্যায় আছে যেগুলো আসলে খুব ভেজাল্লা অধ্যায়, ওগুলাতে হচ্ছে একটু ট্রিক্স না দিলে মনে থাকে না। কিন্তু এইখানে মাত্র কয়টা আছে, এই কয়টা তো তোমার এমনিতেই মনে থাকে। যেমন কলেরা, এটা তো এমনিতেই পারা যায়, কলেরা আছে নামের মধ্যে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরশোলা দেখে যেমন হচ্ছে সবাই ভয় পায়। হ্যাঁ, বিশেষ করে অনেক মেয়েরাই তো আরশোলা অনেক বেশি ভয় পায়, তাই না? তো আমেরিকাকে দেখেও তো অনেকে ভয় পায়। এভাবে পড়তে পারো যে আমেরিকা না, যার নামের মধ্যে আছে আমেরিকা, আমেরিকা দেখেও তো অনেক
মানুষ ভয় পায়, তাই না? তো আরশোলা দেখে ভয় পায়, আমেরিকা দেখেও ভয় পায়, এভাবে করতে পারো। আচ্ছা, আর কি মনে রাখা যায়? ইলিশ আছে, এই যে ইলিশের বৈজ্ঞানিক নাম কি? নামের মধ্যে আছে ইলিশা। ইলিশা এমনিতেই মনে থাকতেছে, মানে এমসিকিউ এর কথা আমি বলতেছি। আচ্ছা, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগ্রিস আছে, এটাও হয়ে যাচ্ছে। মানুষ তো কে না জানে, মানুষ এমনিতেই পারবা। ঠিক আছে, এরপরে দেখো আর কি করা যায়, আর কি করা যায় ভাইয়া? এই যে আম, এখানে হচ্ছে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গি, ম্যাঙ্গি, আম থেকে ম্যাঙ্গি। ওকে, তাহলে দেখো এইখানে যে কয়টা আছে এর মধ্যেও 5-6টা এমনিতেই হয়ে যাচ্ছে, এমনিতে নামের সাথে মিল আছে, তাই না? তাহলে এইভাবে ভাইয়া এই কয়টা মনে রাখবা এমসিকিউ এর জন্য, আর সিকিউ এর জন্য কোনটা লাগবে আমি বলছি, বাকিগুলা তুমি হচ্ছে মুখস্থ করতে হবে একটু কষ্ট করে, অথবা তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, দেখো ওটার দিকে 2 মিনিট তাকায় দেখবা তোমার এমনিতেই মাথার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এর গত ক্লাসেও মানে ওই ক্লাসটাতেও একটা কথা বলছিলাম যে তোমরা যে বলো যে ভাই মানে তোমরা যে দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ আমার যাতে পরীক্ষায় সবকিছু মনে থাকে। ঠিক আছে, এখন মনে থাকার জন্য তো একটু ইফোর্ট দিতে হবে, তাই না? তুমি মুখস্থ করতে পারতেছো না, ভালো কথা, কিন্তু তুমি মুখস্থ করতে পারতেছো না বলে পড়লাই না, এটা তো করা যাবে না। মুখস্থ করতে পারতেছো না, ওইটা নিয়ে তুমি 5 মিনিট ভাবো, ওই কয়টা বৈজ্ঞানিক নাম নিয়ে তুমি 5 মিনিট বসে থাকো, তাকায় থাকো, জাস্ট তাকায় থাকো, মাথায় কিভাবে সেট হয়ে যাবে তুমি জানো না ভাইয়া। ঠিক আছে, একটা ট্রিক্স বলে দিই, দেখো এই মাত্র হাতে 2 দিন আছে, এই 2 দিন সময় যদি পড়ো, ভালো মতো পড়ো, বায়োলজি যদি আগে কোনো কিছুও না পড়া থাকে তারপরে তুমি ভালো করা সম্ভব। ঠিক আছে, আমি নিজে করছি বায়োলজিতে, আমার প্রিপারেশন অবস্থা কি বলবো, বিশ্বাস করবে না। ঠিক আছে, কারণ বায়োলজি পড়াচ্ছি, তোমার কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো পাশ করে ফেলছেন, এখন তো সবই বলা যায়, বড় বড় অনেক কথা বলা যায়, কিন্তু বায়োলজিতে আমার অবস্থা সবচেয়ে খারাপ ছিল। আমার পাশে যে ছেলেটা বসছিল, ওকে আমি বলছিলাম যে বায়োলজি পরীক্ষা আমারও শেষে ছিল, তোমাদের যেমন শেষে আমারও শেষে ছিল। তো ওকে আমি বলছিলাম যে ভাই আমি সব পারি, সমস্যা নেই, কিন্তু বায়োলজিটা আমি পারি না। ও বলছে আমাকে যে আমি বায়োলজি পারি, হেভি পারি। হ্যাঁ, আমি হচ্ছে অন্যান্য সাবজেক্ট পারি না, তাহলে তুই হচ্ছে আমারে অন্যান্য সাবজেক্ট দেখা, আর আমি তোরে বায়োলজি দেখাবো। আমি তো মহা খুশি, আরে পাইছি তো। আমি যথারীতি সবগুলা সাবজেক্ট ওকে দেখাইছি। যেদিন বায়োলজির দিন আসছে সেদিন দেখি যে ও পারে না, একই অবস্থা। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। বায়োলজির অবস্থা আমার খুবই খারাপ ছিল, কিন্তু বায়োলজিতে তো আমি তারপরেও ভালো নাম্বার পাইছি। তোমরাও পাবা, জাস্ট এই যে শেষ সময়টাকে কাজে লাগাও, শেষ সময়টা একটু জাস্ট চিন্তা করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ঠিক আছে, তাহলে এইবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসি। আচ্ছা, আমি একটু দেখি যে তোমার লেখাগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা তোমরা। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো দ্বিতীয় অধ্যায়ের আমরা বেশ কিছু মানে সবকিছুই মোটামুটি পড়ে ফেলছি, তাই না? আমরা হচ্ছে ওই যে যে সিকিউর ক্লাসটা ওখানে সব টপিকই মোটামুটি পড়ছি, যেমন এই যে নিউক্লিয়াসের গঠন, এগুলো খুব সুন্দর মতো আলোচনা করছি ওখানে। ঠিক আছে, তো এখানে দাগানো যে পিডিএফটা সেটা তো আমি তোমাদেরকে প্রোভাইড করব, এটা তুমি হচ্ছে একটু দাগাই নিবা তোমার নিজের বইয়ে। ঠিক আছে, মানে পড়ার সময় জাস্ট তুমি হচ্ছে একটু দেখবা যে কোথা থেকে কোশ্চিন হচ্ছে। আচ্ছা, কোষ ঝিল্লি, এখান থেকে যে প্রশ্নটা হবে যে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে, মাইক্রোভিলাই। এবং কোষ ঝিল্লি এটা বৈষম্য ভেদ্য পদটা মনে রাখো, কোষ প্রাচীর এটা কিন্তু ভেদ্য, আর এটা বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য, এই কথাটা মাথায় রেখো। এবং এটার কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এ হচ্ছে কোষ ঝিল্লির কাজ। এখান থেকে প্রশ্ন হবে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনগুলা, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনগুলা, সেটা তোমার মাথায় রাখতে হবে। যেমন মাইটোকন্ড্রিয়ার কি আছে, ঝিল্লি আছে, 2 স্তর বিশিষ্ট ঝিল্লি আছে, কি কি আছে সেগুলো আমরা পড়ছি, মাইটোকন্ড্রিয়া খুব বিস্তারিত পড়ছি। ঠিক আছে, এটা নিয়েও আমি আর মাথা ঘামাচ্ছি না, ধরে নিচ্ছি যে তোমরা ওই ক্লাসটা করে নিছো। আর ওই ক্লাসটা জাস্ট করো ভাই, আর কিচ্ছু দরকার হবে না তোমার। ঠিক আছে, এই যে এই টপিকগুলা এত ডিটেলসে পড়াইছি। ওকে, তো এইখান থেকে আরেকটা বিষয় এটা পড়ায় নাই, সেটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ, যেমন ট্রাইকো ট্রাইকোমোনাস। হ্যাঁ, এছাড়া এই যে ট্রাই আর মনো, এতটুকু মনে রাখো যে ট্রাই আর মনো, পুরাটা পড়ার দরকার হবে না কারণ এমসিকিউ এর জন্য। তাহলে এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে কার কার মধ্যে, ট্রাই আর মনোর মধ্যে, ট্রাই আর মনোতে সুকেন্দ্রিক যে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, ট্রাই আর মনোতে কি মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ওকে, তাহলে এ হচ্ছে বিষয়। প্লাস্টিড নিয়ে আমরা পড়ছি, এটা উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এগুলো আমরা জানি, সব পড়াইছি ভাইয়া। এবং প্লাস্টিড নিয়ে তো চতুর্থ অধ্যায়েও অনেক ডিটেলসে পড়ছি। ঠিক আছে, হ্যাঁ এগুলো পড়াইছি, যেগুলো পড়াইছি আমি স্কিপ করি। এই যে এই চিত্রটা তোমার জানতে হবে যে এটা হচ্ছে গোলজি বডির চিত্র।
কারণ এই গোলজি বডির চিত্রটা দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে এইখানে সিস্টার্নি কোন বা এই চিত্রটার অংশ কোনটা সিস্টার্নি, এভাবে তোমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি পাওয়া যায় গোলজি বডিতে? সিস্টার্নি আর ভেসিকল পাওয়া যায়, দুটো অংশ, সিস্টার্নি ভেসিকল। এগুলো পরীক্ষায় আসছে, পরীক্ষায় আসাগুলো আমি ভালো করে ইম্পর্টেন্স দিয়ে দাগায় রাখছি। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটার কাজ কি জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। রাইবোজোম যুক্ত থাকার কারণে, রাইবোজোমের কাজ যেহেতু প্রোটিন তৈরি করা, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? প্রোটিন তৈরি করাই হবে, তাই না? এখন প্রোটিনের সাথে সাথে আরো অনেক কিছু তৈরি করে, প্রোটিনের সাথে সাথে আরো অনেক কিছু তৈরি করে। ঠিক আছে, যেমন হচ্ছে অপ্রোটিন যে জিনিসগুলো সেগুলো তৈরি করে, এই যে মাইটোকন্ড্রিয়া তৈরি করতেছে, কোষ গহ্বর, এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভূমিকা পালন করে। এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, কোষ গহ্বর, এখানে কি থাকে? কোষরস থাকে, এই কথাটা পড়তে পারো ভাইয়া। ঠিক আছে, কোষ গহ্বরে কি থাকে? কোষরস থাকে। আচ্ছা, এখানে নাই, ঠিক আছে, তোমাদের বড় ক্লাসে আছে, এই যে আছে। প্রধান কাজ কোষরস ধারণ করা, এটা একটু মাথায় রাখো, এক্সট্রা ভাবে একটু মাথায় রেখো। ঠিক আছে, লাইসোজোম জীবাণুর হাত থেকে রক্ষা করে, এগুলো আমরা জানি। ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলা? ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে মামাইসেরা, এটাও আমরা জানি। আচ্ছা, তাহলে কোষ কঙ্কাল, এটা কি দ্বারা তৈরি? প্রোটিনগুলা কি কি? কোন নামের শেষে আয়ন থাকলে প্রোটিন, যেমন টিউবিউলিন, আয়ন আছে না? প্রোটিন। মায়োসিন, আয়ন আছে না? প্রোটিন। অ্যাক্টিন, ইন আছে না? প্রোটিন। তাহলে এই যে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, এই প্রোটিনগুলো দ্বারা কি তৈরি হয় বলতো? এই কোষ কঙ্কালটা গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, এটা তো একটু আগে বললাম। হ্যাঁ, আর সেন্ট্রোজোমের কাজ কি এটা আমি বলে দিছি, মনে আছে কিনা একটু মনে করার চেষ্টা করে। যে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই যে এটা। ঠিক আছে, ওইটা কি সেটা হচ্ছে তুমি ওই ক্লাসে দেখে নিও। আমরা জাস্ট এই ক্লাসটা দ্রুত শেষ করতে চাই। ঠিক আছে, ক্লাসে আমি বেশি সময় নিতে চাচ্ছি না এই ক্লাসে। ওকে, এই যে নিউক্লিয়াসের চিত্রটা তোমাকে দেওয়া থাকতে পারে এবং বলতে পারে যে এই চিত্রটার কাজ কি। এটা হচ্ছে দেহের সকল কার্যাবলী, সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এটা তোমাকে প্রশ্নও করতে পারে যে দেহের সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলা নিয়ে আমরা পড়ছি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পড়ছি ভাইয়া। আমরা সামনে যাই। ওকে, সরল টিস্যুর 3 ভাগ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো নিয়েও আমরা ডিটেলসে পড়ছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রায় সবকিছু পড়ে শেষ করছি। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে বাস্ট ফাইবার কি বলতো? এই যে স্ক্লেরেনকাইমা যেটা দেখতে পাচ্ছ, স্ক্লেরেনকাইমা এটা 2 ধরনের হয়, তাই না? একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। আচ্ছা, এখন ফাইবার যেটা, এটা কি বলা আছে দেখো, এবং এই গঠনের ভিত্তিতে এদেরকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তাহলে গঠনের উপর ভিত্তি করে এই ফাইবারগুলো বিভিন্ন রকম হতে পারে। যেমন নামগুলা কি কি? নামগুলো হচ্ছে একটা বাস্ট ফাইবার, একটা হচ্ছে সারফেস ফাইবার, একটা হচ্ছে জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। তো তোমার এইখান থেকে অনেক বেশি কোশ্চিন হয় আমি দেখছি, কারণ এইখানে যেহেতু 3টা আছে, তোমাকে বলবে যে কোনটা ফাইবারের উদাহরণ নয়, বা গঠন অনুসারে কোনটা ফাইবার নয়। তাহলে এখানে তোমাকে দিবে হচ্ছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, কাষ্ঠতন্তু, আরেকটা অন্য কিছু দিয়ে দিবে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন তোমাকে বেশি করবে। আচ্ছা, বাস্ট ফাইবার কোথায় পাওয়া যায়? ফ্লোয়েমে এটা আমি পড়াইছি, এটা হচ্ছে পাটের আশে পাওয়া যায়, পাটের আশে বাস্ট ফাইবার পাওয়া যায়। সারফেস ফাইবার পাওয়া যায় তুলাই। ঠিক আছে, তুলাই। এবং জাইলেম ফাইবারের অপর নাম হচ্ছে কাষ্ঠতন্তু, এটা তোমার মাথায় রাখতে হবে। এবং স্ক্লেরাইডকে স্টোন সেল নামেও ডাকা হয়, স্ক্লেরাইড স্টোন সেল, স্ক্লেরাইড স্টোন সেল। ঠিক আছে, জটিল টিস্যু। তো জটিল টিস্যু এটা 2 ধরনের আমরা জানি, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েম নিয়ে অনেক ডিটেলসে পড়ছি। এখন এখান থেকে যে চিত্রগুলো তোমার দেখতে হবে, একটু চিত্রগুলা। ঠিক আছে, তোমাকে বলতে পারে, চিত্র দিয়ে বলতে পারে এটা এটার নাম কি, এটা হচ্ছে ট্রাকিড, তাই না? ওই চিত্রটা হচ্ছে ভেসেল। আচ্ছা, এখন এই প্রশ্নটা করতে পারে যে প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে দীর্ঘ নলের মতো সৃষ্টি করে কোনটা, ট্রাকিড, ভেসেল নাকি কোনটা? তো ভেসেলের চিত্রটা দেখলেই বোঝা যায় যে এখানে একটা ছিদ্রপথ আছে। ঠিক আছে, তো অ্যান্সারটা হচ্ছে ভেসেল। এগুলো নিয়েও আমি পড়াইছি, খুব ডিটেলসে পড়াইছি এগুলো। ওকে, জাইলেম ফাইবার। সো জাইলেম ফাইবার সম্পর্কে মনে রাখো, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষটা যেটা, সেটা হচ্ছে জাইলেম ফাইবার। এটাকে উড ফাইবারও বলা হয়, এটা পরীক্ষায় আসে। তাহলে স্ক্লেরেনকাইমা নিয়ে একটু আগে দেখলাম না, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমাটার নাম হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, আচ্ছা, এখন জাইলেম ফাইবারের কোষগুলো হচ্ছে লম্বা, 2 প্রান্ত সরু। ঠিক আছে, এখানে প্রোটোপ্লাজম
থাকে না। ফাইবার মানে কি, ফাইবার মানে হচ্ছে সুতা, তাহলে দুই প্রান্ত তো সরু হবেই, ঠিক আছে। আর ফাইবার এটা যেহেতু মৃত কোষ, আমরা পড়ছি অলরেডি, সো এটা যেহেতু মৃত কোষ, এখানে প্রোটোপ্লাজম থাকবে না, এটাও আমরা বুঝতেছি, ঠিক আছে। এবং যান্ত্রিক দৃঢ়তা দেওয়া কার কাজ, যেখানে প্রোটোপ্লাজম এত কিছু নাই কিন্তু শক্ত, ফাইবারটা হচ্ছে অনেক বেশি শক্ত হয়, তার মানে কি এটা দৃঢ়তা দিবে, যান্ত্রিক দৃঢ়তা দিবে উদ্ভিদকে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেনগুলো করবে। আচ্ছা, এরপরে আসো, এই যে শিবকোষের কোনো নিউক্লিয়াস থাকে না, কোথায়, এই যে নিউক্লিয়াস থাকে না, এই প্রশ্নটা পরীক্ষা আসে। এরপরে সিপপ্লেট আছে কোথায়, শিবকোষের সাথে সিপপ্লেট থাকে, শিবকোষ সিপপ্লেট নামের সাথে মিল আছে। তারপরে শিবকোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে, তাহলে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে কোথায়, শিবকোষে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই, ভাইয়া বই পড়ি, বই তো অবশ্যই রিডিং দিতা, কিন্তু বই রিডিং দেওয়ার সময় এখন যেহেতু এটা দাগাই দিলাম, এটা তোমার মাথায় হিট করবে, আরে ভাই এটা তো এমসিকিউতে আসার মতো, ঠিক আছে। তো বা এমসিকিউতে অলরেডি আসছে, তো এতে করে তুমি যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেগুলো হয়তো বা আমরা অনেক সময় পড়ার সময় খেয়াল করি না বা গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয় না, এই টাইপেরও অনেক বিষয় কিন্তু আসলে পরীক্ষায় আসে, তো এটা তুমি বুঝতে পারবা। এখন এই যে এইটা একটু মাথায় রাখো, ফ্লোয়েম প্যারেনকাইমা এটা কোথায় পাওয়া যাচ্ছে, ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, ঠিক আছে। তাহলে সবগুলাতেই থাকে, মোটামুটি ব্রায়োফাইটা বাদে সবগুলাতেই থাকে। আচ্ছা, ফ্লোয়েম ফাইবার এটা হচ্ছে এক ধরনের পাটেরাস, মানে এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হচ্ছে বাস্ট ফাইবার, আর বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটেরাস, ঠিক আছে। এটা পরীক্ষায় কোটি কোটি % গুরুত্বপূর্ণ, এমসিকিউতে প্রচুর আসে। আচ্ছা, উদ্ভিদের অঙ্গের গৌণ বৃদ্ধির সময় ফাইবার তৈরি হয়, তো এগুলো নিয়ে আমরা ওই ক্লাসেও বলছি, ঠিক আছে, যে সেকেন্ডারি বৃদ্ধি মানে কি, এগুলো নিয়ে বলছি আমি অলরেডি। আচ্ছা, এখন আসো আবরণী টিস্যু। তো আবরণী টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, একটা হচ্ছে কিউবয়েডাল, এবং আরেকটা হচ্ছে কলামনার, ঠিক আছে। সো স্কোয়ামাস মানে কি, মাছের আইসের মতো, তাই না, একদম চ্যাপ্টা 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 হলে স্কোয়ামাস, নামের মধ্যে আছে মাছ, তাহলে স্কোয়ামাস যেটা চ্যাপ্টা সেটা হচ্ছে মাছের আইসের মতো বা স্কোয়ামাস। ওকে, এটা কোথায় পাওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ, বৃক্কের বোমান্স ক্যাপসুলে পাওয়া যায়, তাহলে বোমান্স ক্যাপসুলে পাওয়া যাচ্ছে। এই টিস্যুর প্রধান আবরণ ছাড়াও ছাকনির কাজ করে, তাহলে এই যে বৃক্কের বোমান্স ক্যাপসুলে পাওয়া যাচ্ছে, এটা কি আবরণ ছাড়াও ছাকনির মতো কাজ করতেছে, তাহলে যেহেতু আবরণী টিস্যু আবরণ তো দিবেই, ছাকনির মতো কাজ করবে। তাহলে বৃক্কের বোমান্স ক্যাপসুল, ঠিক আছে, এই যে বৃক্কের নেফ্রন পড়ছো না, এই যে বোমান্স ক্যাপসুল যে এইখানে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া কিউবয়েডাল আবরণী টিস্যু, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দেখতে কিউবের মতো, আমরা জানি কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। এটা কোথায়, বৃক্কের সংগ্রাহী নালিকাতে পাওয়া যায়, হ্যাঁ, বৃক্কের সংগ্রাহী নালিকাতে পাওয়া যায়, সংগ্রাহী নালিকা এখানে পাওয়া যায়, এটা সংগ্রাহী নালিকা এই জায়গাটাতে পাওয়া যায়। তাহলে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে ব্রোমান্স ক্যাপসুলে, এটা পাওয়া যাচ্ছে সংগ্রাহী নালিকায়, এবং লাস্ট ওয়ান হচ্ছে কলামনার, দেখতে কলামের মতো, দেখতে লম্বাকৃতির, দেখতে কেমন ভাইয়া, লম্বা, নামটা শুনে বোঝা যাচ্ছে লম্বা। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে, অন্ত্রের অন্তঃপ্রাচীরে কোষগুলো প্রধানত ক্ষরণ, তাহলে এই যে এটা পাওয়া যাবে অন্ত্রের অন্তঃপ্রাচীরে, এবং এই কোষগুলোর কাজ কি, ক্ষরণ, রক্ষণ এবং শ্বসন। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে অন্তঃপ্রাচীরে পাওয়া যাচ্ছে, এবং কাজটা কি, ক্ষরণ, রক্ষণ এবং শোষণ, ক্ষরণ, রক্ষণ, শ্বসনের কাজ করে। তাহলে প্রথমটা স্কোয়ামাস পাওয়া যাচ্ছে বোমাস ক্যাপসুলে, তারপরে সংগ্রাহী নালিকাতে পাওয়া যাচ্ছে কলামনার, আর যেটা কিউবয়েডাল পাওয়া যাচ্ছে হচ্ছে সংগ্রাহী নালিকা, আর কলামনার যেটা সেটা পাওয়া যাচ্ছে অন্ত্রের অন্তঃপ্রাচীরে, তাই না। এবং এটা শোষণ, ক্ষরণ এবং এই যে রক্ষণের কাজ করে, রক্ষা করবে, আবরণ যেহেতু রক্ষা তো করবেই। আচ্ছা, এখন ভিত্তি পর্দার উপর সজ্জিত, ধরে নাও যে ভিত্তি পর্দা, ধরে নাও এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা, এর উপরে এক স্তরে সজ্জিত হইতে পারে কোষগুলা, এটা হইতে পারে যে অনেকগুলা স্তরে, ঠিক আছে। আবার সিউডো স্ট্র্যাটিফাইড, এটাতে পরে আসতেছে। তাহলে যদি এক স্তরে সজ্জিত হয় সেটাকে বলা হয় সাধারণ। তো উপরে আমরা যেগুলো পড়লাম না, যে কয়টাই উদাহরণ দেখছি, একটা হচ্ছে বৃক্কের বোমাস ক্যাপসুল, সংগ্রাহী নালিকা এবং অন্ত্রের অন্ত্রপ্রাচীর, সবগুলাতে সাধারণ আবরণী টিস্যু দেখা যায়, সবগুলাতে কি ভাই, সাধারণ আবরণী টিস্যু, এটা মাথায় রাখো, সাধারণ আবরণী টিস্যু, যদিও দাগানো হয় নাই, এটা মাথায় রাখতে হবে। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এখানে ট্রানজিশনাল আবরণী টিস্যুর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড মানে কি, এটা তো আমার বুঝতে হবে যে এক স্তর না, এবার স্তর হচ্ছে অনেকগুলা,
এখন এই স্তরগুলা না চেঞ্জ হইতে পারে। ধরে নাও যে আমার হাতের উপরে এখানে 5টা স্তর আছে, একটু পরে দেখলা যে না 5টা না 9টা, একটু পরে দেখবা যে 7টা। অর্থাৎ এই স্তরগুলা চেঞ্জ হয় একটু পর পর। এই যে চেঞ্জ যে হচ্ছে সেই ধরনের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে বলা হয় ট্রানজিশনাল, আদর করে বলা হয় ট্রানজিশনাল আবরণী। যেমন আমাদের ত্বকে দেখা যায় এটা, ঠিক আছে, আমাদের ত্বকে দেখা যায়। এবং সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো কথাটার অর্থ হচ্ছে ভুয়া, অর্থাৎ দেখতে স্ট্র্যাটিফাইডের মতো কিন্তু আসলে স্ট্র্যাটিফাইড না। এবং স্ট্র্যাটিফাইড মানে কি, এই যে ভিত্তি পর্দা এর উপর একটা স্তর না অনেকগুলো স্তর। কয়টা স্তর? অনেকগুলো স্তর। এখন এই গঠনটা দেখো, দেখে মনে হবে যে অনেকগুলো স্তর অনেকগুলো স্তর, কিন্তু আসলে অনেকগুলো স্তর না এখানে, ঠিক আছে, অনেকগুলো স্তর না, দেখে মনে হয় অনেক স্তর। এটা কোথায় পাওয়া যায়? শ্বসনতন্ত্রে পাওয়া যায়, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায় ভাইয়া? এই যে ট্রাকিয়া, ট্রাকিয়াতে পাওয়া যায়, ঠিক আছে, ট্রাকিয়া, এই যে আমাদের ট্রাকিয়া শ্বসনতন্ত্রে পাওয়া যাচ্ছে। এখন তোমাকে যে চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে, চিত্র দাগায় রাখছি আমি, সো চিত্র দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে এটা কি, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, ওইটা কি সিউডো স্ট্র্যাটিফাইড, এভাবে। বা ওইখানে কি পাওয়া যায়, এই চিত্রে কি পাওয়া যায়, এই চিত্রে, এই চিত্র কোথায় দেখা যায়, ঠিক আছে, বা ওইটা, ওই আবরণী টিস্যু কোথায় দেখা যায়, টাকিয়াতে দেখা যায়। ওকে, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু পাওয়া যায় শ্বাসনালী, ওই যে সিলিয়া থেকে শ্বাসনালী, সিলিয়া শ্বাস, সিলিয়া শ্বাস, শ। ফ্লাজেলাযুক্ত হাইড্রা, ফ্লাজেলা আর ক্ষণপথ হাইড্রা, ফ্লাজেলা আর ক্ষণপথ হাইড্রা, ঠিক আছে, হাইড্রার এন্ডোডার্মে পাওয়া যায়। আচ্ছা, এবং এই ক্ষণপথটা আরেক জায়গাতে পাওয়া যায়, মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রেও দেখা যায়, মেরুদণ্ডী প্রাণীদের আমাদের অন্ত্রে আছে, ঠিক আছে। হাইড্রা এটা জীবটা কিন্তু আমি দেখাইছি, তোমরা হচ্ছে এরপরে ইন্টারমিডিয়েট উঠবা, সেখানে উঠলেই কিন্তু এটা নিয়ে প্রচুর পড়াশোনা আছে। এরপরে অঙ্গের, জননাঙ্গের আবরণী টিস্যু, ঠিক আছে। এই যে জননাঙ্গ কি দ্বারা, জননাঙ্গ কোথা থেকে তৈরি হয়? আবরণী টিস্যু থেকে, এই টাইপের প্রশ্ন করবে, ঠিক আছে, কনফিউজ হয় না। জননাঙ্গ কোথা থেকে তৈরি হয়, এটা একটু কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে, তবে মাথায় রাখো আবরণী টিস্যু থেকে জননাঙ্গ সৃষ্টি হয়। সরি, জননাঙ্গ বলতেছি, হ্যাঁ জননাঙ্গ, ঠিক আছে। ওকে, ওকে ভাইয়া, সামনের দিকে যাই। এরপরে রক্ত থেকে, এইখান থেকে এই প্রশ্নটা সংখ্যাভিত্তিক প্রশ্ন অনেক বেশি আসে। রক্তরস হচ্ছে 55, রক্ত কণিকা হচ্ছে 45। এবং এই যে রক্তরস যেটা 55 এর মধ্যে 91 থেকে 92% আবার পানি, আর 8 থেকে 9% হচ্ছে জৈব অজৈব পদার্থ। এটা এই সংখ্যাভিত্তিক তথ্য আসে পরীক্ষায়। এখন লোহিত রক্তকণিকা কেন লাল হয়, বা রক্ত কেন লাল হয় বলতো? হিমোগ্লোবিনের কারণে বলবা। কিন্তু যদি হিমোগ্লোবিন অপশানেই না থাকে, যদি আয়রন থাকে বিভিন্ন ধরনের, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কোনটা হবে? আয়রন। কারণ এই হিমোগ্লোবিন একটি হচ্ছে লৌহজাত যৌগ, আয়রন। তাহলে আয়রনের কারণে লোহিত রক্তকণিকা লাল হয়, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, লসিকা কি? লসিকা হচ্ছে টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থান, যেটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। এখানে যে জলীয় পদার্থ জমা হয় সেটা হচ্ছে লসিকা। তাহলে ইন্টারসেলুলার স্পেসে যে তরল পদার্থ জমা হয় সেটা হচ্ছে লসিকা। এরপর আসো পেশি টিস্যু। তাহলে সংকোচন প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যু হচ্ছে পেশি টিস্যু, ঠিক আছে। এখানে মাতৃকা প্রায় অনুপস্থিত, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখানে মাতৃকাটা থাকে না, ঠিক আছে। এবং পেশি টিস্যু কিন্তু বিভাজিতও হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলা নিয়ে আমরা অনেক বেশি পড়ছি, যেটা পড়ি নাই সেটা একটু বলে দিই তোমাকে। হচ্ছে ওই যে বহু নির্বাচনী প্রশ্নে দিতে পারে যে মায়োফাইব্রিল কোথায় পাওয়া যায়? 3টা পেশিতেই মায়োফাইব্রিল পাওয়া যায়, কারণ মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি। তাহলে পেশিতে তো মায়োফাইব্রিল পাওয়া যাবে, তাই না? সব জায়গাতে মায়োফাইব্রিল পাওয়া যায়। আর এই যে সার্কোলেমা, পেশির যে আবরণ, লেমা মান হচ্ছে আবরণ, পেশির আবরণ, সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। এবং এই সার্কোলেমার কারণে পেশি সংকোচন প্রসারণ করতে পারে, ঠিক আছে। তো এই কথাটা একটু মাথায় রাখো, এখানে কিন্তু লেখা নাই সেই কথাগুলো, কিন্তু পরীক্ষায় কিন্তু ঠিকই প্রশ্ন করছে। আচ্ছা, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি নিয়ে আমরা যথেষ্ট পড়াশোনা করছি, এগুলো আর পড়াবো না। এটা নিয়ে তো আরো বেশি পড়ছি আমরা, তো এটাও স্কিপ করে যাই, ঠিক আছে। আমাদের মনে হচ্ছে শেষ, তাই না? এগুলা থেকে প্রশ্ন করার সম্ভাবনা কম, কারণ আমাদের তো শর্ট সিলেবাস, তাই না? তো শর্ট সিলেবাসে এগুলো হচ্ছে এক একটা অধ্যায় আছে, এগুলা নিয়ে শ্বসনতন্ত্র, তারপর স্নায়ুতন্ত্র, এগুলো নিয়ে এক একটা অধ্যায় আছে। এখন প্রশ্ন করলে ওই অধ্যায়গুলা থেকে করতো, কিন্তু ওই অধ্যায়গুলা তো নাই। তো এইখান থেকে আসলে প্রশ্ন করার যে এই অধ্যায়ে আরো বস লেভেলের টপিক আছে, সেগুলা থেকে প্রশ্ন করা ভালো। তারপর তুমি এটা একবার রিডিং দিবা, এখান থেকে প্রশ্ন হয় নাই এমন আমি বলতেছি না, এটার জন্য তো অধ্যায় আছে,
ওইগুলা থেকে প্রশ্ন হয়েছে। তো ওইগুলা থেকে যে প্রশ্ন হয়েছে সেটা তো আমি বলতে পারি না যে এইখানকার প্রশ্ন, যদিও এখানেও আছে। তো তারপরে তুমি একবার রিডিং দিবা। ঠিক আছে, আমাদের দ্বিতীয় অধ্যায়টা তাহলে ভাইয়া শেষ হলো। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টা শেষ হলো। এইবার আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায়ে তো আরো পড়া কম, তৃতীয় অধ্যায় আরো পড়া কম, কারণ তৃতীয় অধ্যায়ে আমরা মাইটোসিস কোষ বিভাজন পুরাটা পড়ছি এবং খুব ডিটেলসেই পড়ছি মোটামুটি, তাই না? তো ওইখানে আমাদের পড়াটা আরো কম, কারণ আমরা ওই ক্লাসে সব কাভার করে ফেলছি। তো আসো তৃতীয় অধ্যায় বা কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন। ওকে ভাই, তাহলে আমাদের এই অধ্যায় থেকে আসলে কি কি পড়তে হবে দেখো। আমাদের এইখানে একটা এমসিকিউ আছে। আচ্ছা, তোমাকে বলতে পারে যে সাইটোকাইনেসিসের আগে কি ঘটে। সাইটোকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এগুলো গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তাই তো? এখন এই যে সাইটোকাইনেসিসের আগে কোষ হচ্ছে প্রস্তুতিমূলক একটা পর্যায়, সেখানে কোষ প্রস্তুতি নাই কোষ বিভাজন করার জন্য। সো এই যে বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, এটা কি? ইন্টারফেস। তো তোমাকে বলবে সাইটোকাইনেসিসের আগে কি ঘটে? ইন্টারফেস ঘটে, তাই কিনা? তো ঘটনা যেটা হচ্ছে যে মাইটোসিস, তারপরে একবার ইন্টারফেস, আবার মাইটোসিস, আবার ইন্টারফেস, এইভাবে এই জিনিসটা চলতে থাকে। আচ্ছা, এখন এই যে প্রোফেজ প্রোমেটাফেজ এগুলো নিয়ে আমরা পড়ছি। এখানে যে কোষ আকারে বড় হয়, এটা মাথায় রেখো, প্রোফেজেই কোষ আকারে বড় হচ্ছে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় হচ্ছে প্রোমেটাফেজে। দেন অ্যাস্টার রে বা এই যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে বললে প্রোমেটাফেজ, যদি শুরু হয় বলে প্রোফেজ, যদি ঘটতে থাকে বলে তাহলে প্রোমেটাফেজ। আর যদি বলে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, যদি বলে এই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সেটা কিন্তু মেটাফেজ। বুঝতে পেরেছো? এছাড়াও সর্বাধিক মোটা হয়, ক্রোমোজোমের বিভাজন শুরু হয়ে গেল, তো পড়াইছি। অ্যানাফেজ ধাপে কি হয়? সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অ্যানাফেজ ধাপে কি হয়? অ্যানাফেজ ধাপে দুই ভাগে বিভক্ত হয়ে যায় সেন্ট্রোমিয়ার, ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। যে দেখো, ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এগুলা আমরা জানি। এখন এই যে এগুলা তোমাকে দিবে, তোমাকে চিত্রে এটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, চিত্রে যে এই চিত্রটা দিয়ে বলবে যে এটা কি আকৃতি, ভি আকৃতি, বা এটা এই চিত্রটা দিয়ে তোমাকে বলবে যে এটা কোন সেন্ট্রিক, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, তাই না? তো ওই যে ভুলে যায় মিস্টার স্যাট, এরকম একটা ছন্দ দ্বারা আমরা পড়ছি না এটা? ঠিক আছে, এগুলো আমরা সবকিছুই পড়ছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে এই টপিক, এটা আবার পড়ি নাই। দেখো, অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের সংখ্যা দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে, এটা পরীক্ষা আসে, এমসিকিউতে আসে, তো এটা আমরা পড়ি নাই তখন। ঠিক আছে, টেলোফেজ ধাপে কি হয়? টেলোফেজ ধাপে এই যে কোষগুলা লম্বা এবং সরু আকৃতির হয়, তাহলে আকার সরু এবং লম্বা আকৃতির হয়, এটা পড়বা টেলোফেজ ধাপ সম্পর্কে। টেলোফেজেই তাহলে সরু এবং লম্বা হয়, সরু এবং লম্বা হয়। আর দৈর্ঘ্য বৃদ্ধি পায় অ্যানাফেজে, দৈর্ঘ্য বৃদ্ধি পায় অ্যানাফেজে। এছাড়াও এখানে কোষ প্লেট তৈরি হয় হচ্ছে কোন ধাপে? টেলোফেজ পর্যায়ের শেষের দিকে কোষ প্লেট তৈরি হয়। ঠিক আছে ভাইয়া। ওকে, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, এটাও কিন্তু টেলোফেজ ধাপে, এটা আমরা জানি। তন্তুগুলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, তাহলে কোন তন্তুর কথা বলতেছে? স্পিন্ডল তন্তুর কথা বলতেছে। তাহলে স্পিন্ডল তন্তুগুলা যে তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে আলাদা হয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়, এই কথাটা বলছে। ঠিক আছে, তাহলে আমরা আরো সামনের দিকে যাই। মাইটোসিসের গুরুত্ব আছে এখানে। মাইটোসিসের গুরুত্ব কি? আমাদের হাতের কোথাও যদি কেটে যায় বা যে কোনো জায়গা থেকে কেটে যায়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়, তাই না? তাহলে ক্ষতস্থান নিয়ে নতুন কোষের সৃষ্টি হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। যদি বলা হয় জনন কোষের সংখ্যা বৃদ্ধি কথাটা উল্লেখ থাকলে মাইটোসিস। আর যদি বলা হয়, এটা একটু মাথায় রেখো, জনন কোষ সৃষ্টি, তাহলে কিন্তু সেটা কিন্তু মিওসিস। যদি বলে জনন কোষ সৃষ্টি, মিওসিস। যদি বলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস। এটা মাথায় রেখো ভাইয়া, ঠিক আছে? এই ছোটখাটো ভুলগুলাই হবে তোমার। এছাড়াও গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখে কি? মাইটোসিস। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় রাখে হচ্ছে মাইটোসিস। এই কথাগুলো মাথায় রাখো। আর অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার হয়, এগুলো আমরা জানি।
হ্যাঁ, এখানে হচ্ছে এই যে পাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন, এগুলো আমরা গতকাল পড়ছি। ঠিক আছে, গতকাল বলতেছি, গত ভিডিওতে। আচ্ছা, মিওসিস। মিওসিস, এখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। বলছি, এটাও বলছি যে ক্রোমোজোম এটা একবার বিভাজিত হবে মিওসিসে, আর নিউক্লিয়াসের বিভাজন হবে দুইবার। ঠিক আছে, তো ক্রোমোজোম এটা দেখতে তো ক্রোমোজোমকে উল্টা করলে, সিটাকে উল্টা করলে দেখো তো একের মতো দেখাচ্ছে না? আবার নিউক্লিয়াস এনকে তুমি যদি এইভাবে লিখো সেটা তো দুইয়ের মতো লাগে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনটা দুইবার, ক্রোমোজোমের বিভাজন হয় একবার। এবং মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তাই হ্রাসমূলক। ঠিক আছে, এরপর দেখো মিওসিস কোথায় ঘটে। মিওসিস কেন ঘটে? জনন কোষ তৈরির জন্য, একটু আগে বললাম, জনন কোষ বা গ্যামেট সৃষ্টির জন্য মিওসিস ঘটে। এবং কোথায় ঘটে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোথায় ঘটে? উদ্ভিদের পরাগধানীতে ঘটে, ডিম্বকের মধ্যে ঘটে, উন্নত প্রাণীতে শুক্রাশয়ে ঘটে, ডিম্বাশয়ে ঘটে। ঠিক আছে, আর ওই যে একটা কনসেপ্ট পড়েছিলাম না যে হ্যাপ্লয়েড জীবে কোথায় মিওসিস ঘটে, ডিপ্লয়েড জীবে কোথায় মিওসিস ঘটে, ওই কনসেপ্ট থেকে কোশ্চেনটা করছে। দেখো এই যে ছত্রাক, শৈবাল, মস, এটা তো হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাই তো? হ্যাপ্লয়েড উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে? নিষেকের পরে যাই ঘটে। ওটাও আগের ভিডিওতে আমি দেখাইছি। তাহলে আগের ভিডিওতে মোটামুটি ম্যাক্সিমাম সব জিনিসই আলোচনা করেছি। এখন জাস্ট বই থেকে তুমি দেখো যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে। মিওসিস বিভাজনের সময় একটি কোষ কয়বার বিভাজিত হয়? পরপর দুইবার, সেটা আমরা জানি, পরপর দুইবার বিভাজিত হয়। দ্বিতীয় বিভাজনটা মাইটোসিসের মতো। কেন মাইটোসিসের মতো? কারণ এন থেকে এনই থাকে, তাই। আচ্ছা, এরপরে দেখো মিওসিসের গুরুত্বটা কি। মিওসিসের গুরুত্ব হচ্ছে মিওসিসের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হয়। কেন বৈচিত্র্য সৃষ্টি হয়? ক্রসিং ওভার নামে একটা টার্ম আমি পড়াইছিলাম, ক্রসিং ওভার। যদিও ক্রসিং ওভার প্রশ্নটাই পরীক্ষায় আসবে না, তবে ক্রসিং ওভার ওটা হচ্ছে তোমার সৃজনশীল হেল্প করবে ওই শব্দটা। ঠিক আছে, এবং কিভাবে হয় সেটা আমি দেখাইছি। তাহলে তৃতীয় অধ্যায় এই ছিল, আমি অলরেডি সবকিছু পড়াই ফেলছি আর কি। আচ্ছা, এরপরে যদি জীবনী শক্তি চতুর্থ অধ্যায়ে আসি, পরের অধ্যায়টাতে ভাইয়া, পরের অধ্যায়গুলো একটু খেয়াল করে দেখো। পরের অধ্যায়ে যেখান থেকে প্রশ্ন হবে যে এটিপির এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, তোমাকে বলবে যে এডিপির পূর্ণরূপ কি, এমপির পূর্ণরূপ কি। যেমন এই প্রশ্নটা আসছিল যে এডিপির পূর্ণরূপ কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। আচ্ছা, এখন এই যে এটিপির প্রান্তীয় ফসফেট গ্রুপে প্রচুর পরিমাণ শক্তি জমা থাকে, 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল পরিমাণ শক্তি জমা থাকতে পারে। কত? প্রান্তীয় ফসফেট গ্রুপে। কত নাম্বার ফসফেট? 3 নাম্বার ফসফেটে এটা জমা থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই যে এটিপিকে কি নামে ডাকা হয়? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হচ্ছে বা এনার্জি কয়েন বলা হচ্ছে, এই নামগুলোতে ডাকা হয়। নামগুলা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো সালোক সংশ্লেষণ এটা কি ধরনের বিক্রিয়া? একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। সালোক সংশ্লেষণ কি ধরনের বিক্রিয়া? জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা তো অবশ্যই তোমার জানতে হবে। বিক্রিয়ার তোমার হচ্ছে এই যে কার সাথে কি যোগ হয়ে কি হচ্ছে সেটা তোমার অবশ্যই জানতে হবে। এখানে এরকম টাইপের প্রশ্ন করতে পারে। এখানে হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে উদ্দীপকে দিয়ে, উদ্দীপকে বলতে এমসিকিউ এর যে উদ্দীপক সেখানে দিয়ে এক্স ওয়াই দিয়ে দিল। ঠিক আছে, এখন এক্স কি ওয়াই কি এই টাইপের প্রশ্ন তোমাকে করতে পারবে তখন। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন পাতায় যে টিস্যুগুলো আছে, মেসোফিল টিস্যু থাকে। তো মেসোফিল টিস্যুর এই কথাটা আমি পরে আসতেছি ওই বিষয়টাতে। ঠিক আছে, এরপরে কি টাইপের প্রশ্ন করতে পারে তোমাকে হচ্ছে যে এখান থেকে প্রশ্ন করে যে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? 0.03। ঠিক আছে, পানিতে কত পার্সেন্ট? একটু বেশি, 0.3। তাই জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। তোমাকে প্রশ্নটা এইভাবে করবে যে কোথায় সালোক সংশ্লেষণের হার বেশি। ক নাম্বার দিল হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ, গ নাম্বার অপশন দিল কচুরিপানা। কোথায় বেশি হবে বলো তো? তখন তোমার বুঝতে হবে যে জলজ উদ্ভিদ কোনটা। কচুরিপানা হচ্ছে জলজ উদ্ভিদ। তাহলে এইখানে সালোক সংশ্লেষণের হার বেশি। তাহলে সরাসরি কিন্তু এটা নাও দিতে পারে যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি, এটা সরাসরি তোমাকে দিবে না, তোমাকে গাছের উদাহরণ দিবে। বুঝছো? এরপরে দেখো এই সালোক সংশ্লেষণের উপজাত বা বাই প্রোডাক্ট আসলে কি কি? অক্সিজেন আর পানি, এই দুটো হচ্ছে বাই প্রোডাক্ট। অক্সিজেন আর পানি এগুলো হচ্ছে উপজাত দ্রব্য। এই কথাটা মাথায় রাখো। এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এগুলো আমরা পড়ছি 1905 সালটা মনে রাখতে বলছিলাম। কালো মানুষ, ব্ল্যাকম্যান, সেটা মনে রাখতে বলছিলাম। সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেন। কি কি পর্যায়ে? আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে। এগুলো আমরা পড়ছি ভাইয়া। আচ্ছা,
এখন এই যে এটিপি তৈরির যে প্রসেস, এডিপির সাথে একটা ফসফেট যোগ হয়ে এটিপি তৈরি হচ্ছে, এই পুরাটাই তোমাকে উদ্দীপকে দিয়ে দিতে পারে, দিয়ে এখানে বলতে পারে যে এর এক্স কি, এখানে এক্স দিয়ে দিল, দিয়ে বললো যে এক্স আসলে কি, এক্স হচ্ছে আলো। এখন এই যে এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে যে এটিপি তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এই প্রক্রিয়াটার নাম কি ভাইয়া? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এখন এই যে ফটোলাইসিস অফ ওয়াটারের কথা নিশ্চয়ই মনে আছে। এর ফলে কি কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়, প্রোটন হাইড্রোজেন তৈরি হচ্ছে, প্রোটন বা হাইড্রোজেন আর ইলেকট্রন। অক্সিজেন, প্রোটন বা হাইড্রোজেন আর ইলেকট্রন তৈরি হচ্ছে। ঠিক আছে, এগুলো আমরা পড়ছি। এবার আসলে আলোক নিরপেক্ষ পর্যায়, এটা কিন্তু মানে অন্ধকারে ঘটে এমন না, এটা হচ্ছে আলোতেও ঘটতে পারে, অন্ধকারেও ঘটতে পারে। তো এইখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা হয় বা কার্বোহাইড্রেট হয় বা গ্লুকোজ হয়। ঠিক আছে, তাহলে কি বিজারিত হয়? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। ঠিক আছে, এখন এই যে কেলভিন চক্র, কেলভিন চক্র আর হ্যাচু স্ল্যাক চক্র, এটাও তো আমি পার্থক্য করে দিছি। এখান থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে প্রথম স্থায়ী পদার্থ কোনটা, এখানে প্রথম স্থায়ী পদার্থ কোনটা এবং কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট। ওকে, এছাড়াও যে কথাটা মাথায় রাখতে পারো যে কেলভিন চক্র এটা কোথায় ঘটে? মেসোফিল টিস্যুতে ঘটে। এটা কোথায় ঘটে? পাতার মধ্যে মেসোফিল আর বান্ডল শিট টিস্যু থাকে, তো মেসোফিল টিস্যুতে ঘটে এই কেলভিন চক্র। আর হ্যাচু স্ল্যাক চক্র এটা ঘটে ভাইয়া মেসোফিল, এটা ঘটে মেসোফিল ও বান্ডল শীথ, মেসোফিল ও বান্ডল শীথ টিস্যুতে, দুই জায়গাতেই ঘটে, মেসোফিল ও বান্ডল শীথ টিস্যু, আর ওইটা শুধুমাত্র মেসোফিল টিস্যু। ঠিক আছে, এরপর দেখো C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি, উৎপাদন ক্ষমতাও বেশি। কোথায়? C4, নামটা বেশি বেশি, আমি বলছি যে এখানে সবকিছু বেশি বেশি হবে, তাই না? উদাহরণটা ওই ক্লাসে আমি মনে হয় বলতে ভুলে গেছিলাম, আমার মনে পড়তেছে না। আচ্ছা, বলতে ভুলে গেলে C3 উদ্ভিদ, এটা হচ্ছে বেশিরভাগ উদ্ভিদ আমাদের আশেপাশে যে উদ্ভিদগুলা, আমজাম কাঁঠাল যে উদ্ভিদগুলা, বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে C3 উদ্ভিদ। কিন্তু C4 উদ্ভিদ যেগুলো, সেগুলো একদম ঠান্ডা মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে ভুট্টা, মনে রাখো আখ, ভুট্টা, ঘাস, মনে রাখো আখ, ভুট্টা, ঘাস, এই তিনটা হচ্ছে C4 উদ্ভিদ। এখন ঘাসের মধ্যে আছে মুথা ঘাস, নোটে ঘাস বা অ্যামারান্থাস ঘাস, এগুলা। ঠিক আছে, তাহলে আখ, ভুট্টা, ঘাস, আখ, ভুট্টা, ঘাস, ঘাসের মধ্যে আবার মুথা ঘাস, নোটে ঘাস, অ্যামারান্থাস ঘাস, এই জিনিসগুলো আছে। আলোর ভূমিকাটা পড়তে হবে। মনে রাখো সালোক সংশ্লেষণে লাল আলোটা সাহায্য করে। যদি একটা আলোর নাম বলতে বলে সেটা হচ্ছে লাল আলো, আর যদি একটা সেট বলে তাহলে কি কি আলো? বেনিকলা। যদি একটা সেট বলে তাহলে বেগুনি, নীল, কমলা, লাল, বেনিকলা, 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 এইভাবে পড়ে বেনিকলা। ঠিক আছে, আর কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না? এটা পরীক্ষায় প্রচুর দেয়, সবুজ আর হলুদ আলোতে, সহ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। ঠিক আছে, এরপরে দেখো 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার বা এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে 400 থেকে 480, 680, এই দুটো ইনফরমেশন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। সালোক সংশ্লেষণের প্রভাবক, দেখো প্রভাবক দুই ধরনের আছে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তোমাকে বলবে যে কোনটা বাহ্যিক প্রভাবক, কোনটা অভ্যন্তরীণ প্রভাবক। এবং তুমি যে কোনো একটা মনে রাখো। বাহ্যিক প্রভাবক মনে রাখলে, এই যে বাহ্যিক প্রভাবক হচ্ছে এই যে কয়টা, এগুলো যদি মনে রাখো তাহলে আর অভ্যন্তরীণ প্রভাবক মনে রাখার দরকার নাই, অভ্যন্তরীণ প্রভাবক মনে রাখার দরকার নাই। তাহলে আমরা বাহ্যিক প্রভাবকগুলো মনে রাখবো, অভ্যন্তরীণ প্রভাবক মনে না রাখলেও হচ্ছে। তোমাকে প্রশ্ন করবে কোনটা বাহ্যিক প্রভাবক, কোনটা অভ্যন্তরীণ প্রভাবক, এইভাবে তোমাকে প্রশ্ন করবে। তো যেই কথাটা আমার সাথে পড়বা, মনে রাখো, এভাবে পড়ো। আচ্ছা, এটা তো আবার দেখতে পাবা না। আচ্ছা, আমি বলে দিই বাহ্যিক প্রভাবকগুলো কি কি। বাহ্যিক প্রভাবকগুলো কি কি আমি বলে দিচ্ছি, এভাবে পড়ো। আকা, পাতা, অ, রাখ, লিখে নিতে পারো। আকা, পাতা, অরাক, আকা, পাতা, অরাক। তো আ মানে কি? আ মানে হচ্ছে আলো। কা মানে কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। পা মানে H2O, পানি, পা মানে পানি। এরপরে তা মানে তাপমাত্রা, তা মানে কি? তাপমাত্রা। অ মানে অক্সিজেন। রা মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক, রাসায়নিক পদার্থ। খ মানে খনিজ পদার্থ, খনিজ পদার্থ। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এইগুলো হচ্ছে, এই সাতটা হচ্ছে 2, 4, 6, 7, 7টা, এই 7টা হচ্ছে বাহ্যিক প্রভাবক। এই বাহ্যিক প্রভাবকগুলো বাদ দিলে যা আছে সব হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, তাই তো? আচ্ছা, তাহলে
নামগুলো ফার্স্টে মনে রাখবা। এখন আলো নিয়ে তো আমরা পড়লাম, আলো নিয়ে আমরা পড়ছি। কার্বন ডাইঅক্সাইড নিয়ে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এটা পরীক্ষায় প্রচুর আসে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায়, কোনো কিছুই তো বেশি বাড়া ভালো না, তাই না? তাহলে যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অম্লত্ব বেড়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়, শেষ। তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে অম্লত্ব বাড়ে, মেসোফিল টিস্যুতে অম্লত্ব বাড়ে, পত্ররন্ধ্র বন্ধ বা সালোক সংশ্লেষণের হার কমে। হ্যাঁ, এই যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে। তাহলে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তাপমাত্রা সম্পর্কে যেটা মনে রাখবা, সালোক সংশ্লেষণের তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35, এটা হচ্ছে অপটিমাম তাপমাত্রা। কোটি % গুরুত্বপূর্ণ, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা। অক্সিজেন থেকে মনে রাখবা, অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ একদম সম্পূর্ণ বন্ধ থাকে, সালোক সংশ্লেষণ একদম সম্পূর্ণ বন্ধ থাকে। আচ্ছা, এবং রাসায়নিক পদার্থটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোটি % গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন, কোনো বিষাক্ত গ্যাস, এগুলো থাকলে সালোক সংশ্লেষণ হয় না আর কি। ঠিক আছে, তাহলে তোমাকে ক্লোরোফর্ম, তারপরে হাইড্রোজেন সালফাইড মানে কিভাবে দিতে পারে, H2S, হাইড্রোজেন সালফাইড, মিথেন CH4, মিথেন, ক্লোরোফর্ম মানে কি CaCl3, এটা না, ভুলে গেছি তো, এটাই, হ্যাঁ, CaCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। এগুলা যদি থাকে বা কোনো বিষাক্ত গ্যাস থাকে তাহলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে অভ্যন্তরীণ প্রভাবক একবার জাস্ট রিডিং দিবা। সালোক সংশ্লেষণের গুরুত্ব, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। আমরা শ্বসনে যাই। তো শ্বসনে প্রথম যে কথাটা, শ্বসন হার বেশি কোথায়, এটা পরীক্ষা আসে। শ্বসন হার বেশি হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, উদ্ভিদের যে বর্ধিষ্ণু অঞ্চলগুলো আছে। যেমন বর্ধিষ্ণু অঞ্চল কি, ফুল পাতার কুড়ি মানে কি, সেটা বড় হবে, অর্থাৎ যে জায়গাটা আস্তে আস্তে বড় হবে সেটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে ফুল পাতার কুড়ি, যে বীজটা অঙ্কুরিত বীজ মূল এবং কাণ্ডের অগ্রভাগটা আস্তে আস্তে বড় হয়। তাহলে এইগুলা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, এবং এইখানে সালোক সংশ্লেষণের হারটা বেশি। আচ্ছা, এখন এই যে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এটার সংকেত কি, এটা একটু মাথায় রাখো। ঠিক আছে, আমরা জানি যে অবাত শোষণের ফলে গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়, তাই তো, ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এখন এই যে অবাত শোষণ করে কারা, অবাত শোষণ করে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, এরা হচ্ছে অবাত শোষণ করে, এটা আমরা জানি। তাহলে কারা, বিভিন্ন ধরনের অণুজীব আছে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এরা অবাত শোষণ করে। ঠিক আছে, এই ছকটা আমরা পড়ছি, তাই না? এই গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3, এটা আমরা আগে থেকে জানি, মানে আমরা পড়েছি ক্লাসে। এখন এইখানে আমি কোনো কিছু দাগায় রাখি নাই, কেন জানো? কারণ এটা নিয়ে আমি খুব সুন্দর মতো আলোচনা করছি। এই যে এই ছকটা আছে না, এই ছকটা নিয়েও কিন্তু আমি খুব সুন্দর মতো আলোচনা করছি, এবং যদি শ্বসন থেকে প্রশ্ন হয়, যেই টাইপের প্রশ্ন হোক, এইখান থেকে তোমাকে কোশ্চিন করবে। ঠিক আছে, এইখান থেকে তোমাকে কোশ্চিন করবে, তোমাকে বলতে পারে যে 10 অণু NADH2 ইজিক্যাল টু কত এটিপি। তাহলে 1 অণু থেকে 3 এটিপি পাই, 10 অণু থেকে 30 এটিপি, এগুলো আমরা শিখেছি গত ক্লাসে, তাই না? এরপরে দেখো পাইরুভিক অ্যাসিডের বিজারণ, তাহলে পাইরুভিক অ্যাসিড আচ্ছা, এটা হচ্ছে অবাত শোষণ আমরা পড়তেছি, তাই না? তাহলে ওই যে ওখানে তো দেখলাম যে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর ইথানল এগুলো তৈরি হয়, এবং এখানে 2 এটিপি পাওয়া যায়। তাহলে অবাত শোষণ নিয়েও আমরা আগে পড়ছি। সামনের দিকে চলে যাই, শ্বসনের প্রভাবক। তাহলে এখানেও বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক আছে। তাহলে আমরা যদি যে কোনো একটা মনে রাখি, বাহ্যিক প্রভাবক মনে রাখলে অভ্যন্তরীণ প্রভাবক মনে রাখার দরকার নাই, তাহলে আমরা বাহ্যিকটাই মনে রাখবো। কিভাবে মনে রাখবো? ওখানে ছিল আকাপাতা অরাক, আমরা এবার পড়বো আকাপাতা অ। আকাপাতা অ, ওটা ছিল আকাপাতা অরাক, আর এটা হচ্ছে আকাপাতা অ। মানে কি? মানে হচ্ছে আলো। মানে কি? মানে হচ্ছে আলো। মানে কার্বন ডাইঅক্সাইড। মানে কি? কার্বন ডাইঅক্সাইড। মানে কি? পানি। মানে কি? তাপমাত্রা। মানে কি? অক্সিজেন। তাহলে আকাপাতা অ এটা। তাহলে এখান থেকে যেটা মনে রাখবা, তাপমাত্রা কত? 20 থেকে 45 হচ্ছে এটা শ্বসন। এরপর হচ্ছে আলো সম্পর্কে মনে রাখবা, দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ সহজ হয়, তাই দিনের বেলাতে সালোক সংশ্লেষণের হার বেশি। আমরা জানি যে শ্বসন দিনরাত্রি 24 ঘন্টায় ঘটে, কিন্তু দিনের বেলাতে বেশি হয়।
কারণ পত্ররন্ধ্র খোলা থাকে তাই। কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় শ্বসন হার একটুখানি কমে, এটাও গুরুত্বপূর্ণ। কার্বন ডাই অক্সাইড বাড়লে শ্বসন হার কমবে, ঠিক আছে? ওকে, কারণ কি? কারণ এটা হচ্ছে উৎপাদ, কার্বন ডাই অক্সাইড হচ্ছে শ্বসনের ক্ষেত্রে উৎপাদ। তো যেহেতু শ্বসনের ক্ষেত্রে উৎপাদ যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়ার হারটা কমবে না, তো এটা আর কি মেন কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ফার্মেন্টেশন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দই, পনির, ফার্মেন্টেশন হচ্ছে একটা অবাত শ্বসন যেটা কোষের বাইরে হয়। তাহলে এই অবাত শ্বসনের ফলে দই, পনির এগুলা তৈরি করা যায়, ঠিক আছে? এটা তোমাকে বলবে। এছাড়াও ওই যে রুটি তৈরিতে, রুটি ফোলানোর সময় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে যায়, ওখানে হচ্ছে ইস্টের অবাত শ্বসন ঘটে, ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে চলে যায় এবং রুটিটা ফুলে যায়, এই আর কি। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভেতরে ফাফা হয়, তাহলে এইটা হচ্ছে ফার্মেন্টেশনের একটা ব্যবহার, আমরা বুঝতে পারলাম। আমরা তাহলে চতুর্থ অধ্যায়টাও আমাদের শেষ হইলো। আমরা এবার চলে যাবো একবারে 11 অধ্যায়ে, তাই তো? হ্যাঁ, এই যে 11 অধ্যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এই অধ্যায়টা। তো এই অধ্যায়ে কিছু মুখস্থের বিষয় আছে যেটা আসলে অনেক প্যারা দিবে তোমাকে, কিন্তু যদি একবার একটু মুখস্থ করে ফেলতে পারো তাইলে আর কোনো প্যারা নেই ভাইয়া, বুঝছো? একবার জাস্ট কষ্ট করে পড়ে ফেলতে হবে এগুলা। ওকে, এই যে এইখানে যে বিষয়গুলো আছে এগুলো একটু মুখস্থ করতে হবে। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের ফুলের কথা বলছে, যেমন যেমন যে ফুলে 5টা স্তবে কি আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কোনটা? জবা ফুল, ধুতুরা, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল, ঠিক আছে? তো একটা কথা মাথায় রেখো, যেখানে জবা থাকে সেখানে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে ধুতুরা থাকে, ঠিক আছে? আর একটু বড় ক্লাসে গেলে ওইখানে দেখবা, যেমন এখানেও তুমি দেখতে পাচ্ছ যে উভলিঙ্গ ফুল, জবা ফুল আর ধুতুরা, ঠিক আছে? তাহলে জবা ফুল আর ধুতুরা এটা সম্পর্কে আমরা দুইটা ইনফরমেশন জানলাম, এটা হচ্ছে সম্পূর্ণ ফুল এন্ড উভলিঙ্গ ফুল। তাহলে জবা আর কোথাও পাই কিনা, তাহলে আমরা কি পাইলাম বলতো? একটা সম্পূর্ণ উভলিঙ্গ ফুল হচ্ছে জবা ধুতুরা, সম্পূর্ণ উভলিঙ্গ, এভাবে পড়ো, সম্পূর্ণ উভলিঙ্গ জবা ধুতুরা, সম্পূর্ণ উভলিঙ্গ জবা ধুতুরা। ওকে, আচ্ছা এখন আসো, বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক বলা হয়, এটাও জবা আর কুমড়া, ঠিক আছে? তাহলে জবা এখানেও আছে, তাহলে জবা হচ্ছে বৃন্তযুক্ত সবৃন্তক ফুল, আর বৃন্তহীন ফুলকে বলা হচ্ছে অবৃন্তক। তাহলে সবৃন্তক আর অবৃন্তকের মধ্যে তুমি অবৃন্তকটা মনে রাখবা, এটা পরীক্ষাতেও আসছে, তুমি অবৃন্তকটা মনে রাখবে, কেন জানো? কারণ অবৃন্তকের উদাহরণ একটাই দেওয়া আছে, হাতিসুর, ঠিক আছে? হাতিসুর। তাহলে এই একটা যদি মনে রাখো, এখন বাকি জবা যে কোনো একটা মনে রাখো, তাহলে বাকিটা মনে রাখার দরকার হচ্ছে না তোমাকে। ওইটা যদি তুমি যদি বৃন্তহীন যেটা সেটা মনে রাখো, বৃন্তহীন হচ্ছে হাতিসুর। তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে কোনটা বৃন্তযুক্ত, ওটা করলে আবার বিপদে পড়ে যাবো। তো সেফ খেলা হচ্ছে যে তুমি হচ্ছে মনে রাখো, ঠিক আছে? বৃন্তযুক্ত কোনটা সেটাও মনে রাখো। তোমাকে যদি বৃন্তযুক্ত জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে আবার বিপদে পড়ে যাবা। হাতিসুর তো তোমার মনে থাকবে, কিন্তু বাকিগুলা অপশন দেখলে তুমি ঘাবড়ায় যাবা। যাই হোক, তো একটা কথা আমি মাথায় রাখি, সেটা হচ্ছে যত ভালো ভালো বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে জবার। যেমন সম্পূর্ণ, অসম্পূর্ণ, ভালো কোনটা? সম্পূর্ণ, সেখানে জবা থাকবে। বৃন্ত, অবৃন্ত, কোনটা ভালো? বৃন্ত, দেখতে মানে শুনতেই মনে হচ্ছে ভালো, তাই না? তাহলে এখানে উদাহরণটা হচ্ছে জবা, ঠিক আছে? এরপরে দেখো একলিঙ্গ, উভলিঙ্গ, কোনটা শুনতে ভালো মনে হচ্ছে? শুনতে ভালো মনে হচ্ছে যে উভয়, দুইটাই আছে, ভালোই মনে হচ্ছে, তাই না? তো এইখানেও জবা আছে। তো এই কথাটা আমি, এই ট্রিক্সটা আমি খেলতাম, যে যখন মনে থাকতো না যে কোনটা কার বৈশিষ্ট্য, আমি জাস্ট মনে রাখতাম যে যত ভালো ভালো বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে জবা, সেগুলোর উদাহরণ হচ্ছে জবা। ওকে, তাহলে একলিঙ্গ ফুল আর উভলিঙ্গ ফুল হচ্ছে জবা, উভলিঙ্গ হচ্ছে ভালো বৈশিষ্ট্য। তাহলে জবার সাথে তো আবার ধুতারা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তাহলে জবা ধুতুরা। আর পুংস্তবক, স্ত্রীস্তবকের যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে বলা হচ্ছে একলিঙ্গ ফুল, ঠিক আছে? তাহলে যে কোনো একটা অনুপস্থিত থাকলে একলিঙ্গ ফুল, এটা হচ্ছে লাউ কুমড়া, লাকু, তাহলে এক লাউ কুমড়া, ঠিক
ঠিক আছে, বা লাউ কুমড়া তো কাছাকাছি, তাই না? তাহলে লাউ যেখানে সেখানে কুমড়াও আছে। আচ্ছা, দুটোই অনুপস্থিত থাকলে আবার ক্লিপ ফুল বলা হয়। ওকে, তাহলে এগুলো কষ্ট করে একটু পড়তে হবে। তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে একটা খাতা নাও, নিয়ে তুমি লিখো হচ্ছে একলিঙ্গ ফুল, তুমি লিখো হচ্ছে একলিঙ্গ ফুল, দিয়ে এটা কি কি, উভলিঙ্গ ফুল এটা কি কি, তারপর হচ্ছে বৃন্তযুক্ত ফুল এটা কি কি, দিয়ে তুমি ধরে নাও যে কোনো একটা কাজ করতেছো, মাথায় জাস্ট ভাবো। তুমি যখন পড়া থেকে উঠে যাবা, ধরে নাও যে তুমি খাইতে যাচ্ছ, সেই সময়টাতে তোমার মাথার ভেতরে কিছু ইনপুট নিয়ে যাবা যেগুলো মনে থাকতেছে না। এই যে এই টাইপের পড়াগুলো পড়ছো, 5টা তুমি হচ্ছে মাথার ভেতর ইনপুট নিয়ে খাইতে বসো। তুমি গোসল করতে যাচ্ছ, পাতার ভেতরে আরো 5টা ইনপুট নিয়ে তুমি গোসল করতে যাও। হাঁটতেছো একটু, তুমি মাথার ভেতর ইনপুট নিয়ে তুমি হচ্ছে মানে ওই কয়টা একটু মাথার মধ্যে ভাববা ওই সময়টাতে, পড়ার বাইরে গিয়া। তুমি গোসল করতেছো সেই সময় ভাবো, ওই সময় যদি ভাবো, এটা আর কখনো ভুলবা না, এই কথাটা মাথায় রেখো। ঠিক আছে? তো মুখস্থের পড়াগুলো এইভাবে পড়তে হয় যেগুলা মনে থাকে না। আচ্ছা, এখন ফুলের বিভিন্ন স্তবক, বিভিন্ন অংশ আছে, পুষ্পাক্ষ আছে, বৃতি আছে, দলমণ্ডল। এর মধ্যে দলমণ্ডল যেটা, এটা হচ্ছে দ্বিতীয় স্তবক, দ্বিতীয় স্তবক। আর পুংস্তবক যেটা, এটাকে বলা হচ্ছে তৃতীয় স্তবক, এবং একই সাথে এরা অত্যাবশ্যকীয় অংশ। তাহলে ফুলের দুইটা অত্যাবশ্যকীয় অংশ আছে, একটা হচ্ছে পুংস্তবক, আর একটা হচ্ছে, এটা হচ্ছে পুংস্তবক ভাইয়া, আর একটা হচ্ছে এই যে স্ত্রী স্তবক, এটাও অত্যাবশ্যকীয় অংশ। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে ফুলের অত্যাবশ্যকীয় অংশ কয়টা, দুইটা, ফুলের অত্যাবশ্যকীয় অংশ কয়টা, দুইটা। ঠিক আছে, এইখানে কিছু মুখস্থের পড়া আছে, এটাও একটু কষ্ট দিবে তোমাকে। সেটা হচ্ছে যে তোমাকে যদি বলে যে পরাগদণ্ড, পরাগদণ্ড এক গুচ্ছে থাকলে তাকে বলা হচ্ছে একগুচ্ছ। ঠিক আছে, তাহলে এক গুচ্ছর উদাহরণ কি? তাহলে এক গুচ্ছ হচ্ছে জবা, এক গুচ্ছ হচ্ছে জবা। আর দ্বিগুচ্ছ, দুই গুচ্ছ থাকলে সেটা হচ্ছে দ্বিগুচ্ছ, এটা হচ্ছে মটর। তাহলে এক জবা দুই মটর, এভাবে বলো, এক জবা দুই মটর বহু, বহু শিমুল। তাহলে এক জবা দুই মটর বহু শিমুল, এক জবা দুই মটর বহু শিমুল, এভাবে পড়লে মনে থাকবে। একসাথে পড়ো, এক জবা দুই মটর বহু শিমুল, এক জবা দুই মটর বহু শিমুল। ঠিক আছে, তাহলে এইভাবে একসাথে সবগুলো মনে রাখবা, তাহলে মনে থাকবে বেশি। এরপরে দেখো, যদি এখানে বলে যে দললগ্ন ফুল কোনটা, দললগ্ন ফুল হচ্ছে ধুতুরা, তাহলে দললগ্ন ধুতুরা, দললগ্ন ধুতুরা, এভাবে মাথায় রাখো, দললগ্ন ধুতুরা। ঠিক আছে, এই যে যুক্তধানির উদাহরণ নাই, এটা মনে না রাখলেও তাহলে হচ্ছে। ঠিক আছে, যেহেতু উদাহরণটা দেয়া নাই। আচ্ছা, তাহলে ওই মুখস্থের পড়াগুলো গেল, এখানে আরেকটু মুখস্থের পড়া আছে যেটা তোমাকে প্যারা দিবে, সেটা হচ্ছে স্বপরাগায়ন কোথায় ঘটায়। স্বপরাগায়ন ঘটায় কে? সরিষা ধুতুরা, সরিষা ধুতুরা। তাহলে স্বপরাগায়ন ঘটায় হচ্ছে সরিষা ধুতুরা, সরিষা ধুতুরা। হুম, আর পরপরাগায়ন ঘটায় কারা? এই যে পেঁপে, শিমুল পেঁপে। তাহলে জবা ধুতুরা আর শিমুল পেঁপে, শিপে, শিপে। হ্যাঁ, জবা ধুতুরা বলতেছি, সরিষা ধুতুরা, সরিষা ধুতুরা। এভাবে পড়তে পারো যে প্রথম অংশ হচ্ছে স, এটা হচ্ছে সু, সধু বা সাধু, সাধু পড়তে পারো, সধু বা সাধু যাই পড়ো। আর এখানে হচ্ছে সাধু পেশি বা শিপে, এভাবে সাধু পেশি, সাধু পেশি, এভাবে জাস্ট পড়ো, কয়েকবার পড়ো। দুদিন পরে তো পরীক্ষা, তাই না? জাস্ট পরীক্ষার হলে তোমার ইনপুটটা দিতে পারলেই হবে। তুমি যেভাবে ইচ্ছা মনে রাখো ভাইয়া, কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখন স্বপরাগায়ন, এই ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখার বিষয়, এটা নিয়ে আমরা হচ্ছে ওই যে সিকিউ এর অংশটাও ওইখানেও পড়ছি। তো স্বপরাগায়নের ক্ষেত্রে বিশুদ্ধতা বজায় থাকে। ঠিক আছে, এটা আমরা পড়ছি। আর পরপরাগায়নের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, তো ওইখানে আমরা সবকিছু পড়ছি। এখন আসো, এখানে আরেকটা বিষয় তোমাকে প্যারা দিবে, এটাই শেষ প্যারার বিষয়, সেটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল দেখতে কেমন। তাহলে পতঙ্গ পরাগী ফুল হচ্ছে আকারে বড় হয়, রঙিন হয়, মধু গ্রন্থিযুক্ত হয়। আকারে বড় হয়, রঙিন হয়, মধু গ্রন্থিযুক্ত হয়। তাহলে এই মধু শব্দটা দেখলে তুমি বুঝবা পতঙ্গ। মধু, মধু, মধু থাকা লাগবে, মধু। ঠিক আছে, তাহলে মধু থাকলে তোমার বুঝতে হবে যে এটা হচ্ছে পতঙ্গ, পতঙ্গ আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে পরাগরেণু এবং গর্ভমুণ্ড এখানে আঠালো এবং সুগন্ধ যুক্ত হয়। তাহলে মধুর সাথে সাথে সুগন্ধও থাকতে হবে, মধুর সাথে সাথে সুগন্ধও থাকতে হবে, যাতে পোকামাকড়কে আকৃষ্ট করে। তাহলে যেমন জবা, কুমড়া, সরিষা। তাহলে পতঙ্গ হচ্ছে জকুশ, পতঙ্গ হচ্ছে জকুশ, এভাবে পড়ে, পতঙ্গ জকুশ, পতঙ্গ জকুশ, পতঙ্গ, এটা হচ্ছে জকুশ। আচ্ছা, তাহলে এটা হইল
এরপর আসো বায়ু পরাগী ফুল, এটা হালকা হবে, বুঝতে পারতেছো বায়ুর মাধ্যমে যাবে, তাহলে উড়ে উড়ে যাওয়া লাগবে, হালকা হওয়া লাগবে না, তাহলে হালকা হবে। মধু গ্রন্থি থাকা যাবে না, কারণ উড়ে যাওয়া লাগবে। তো এখন উড়ে গেলে যদি মধু থাকে সেটা তো আটকায় ধরবে, তাই না? ওই পরাগরেণুগুলাকে আটকায় ধরবে, মধু যদি থাকে, বাতাসে তো উঠতে পারবে না, তাহলে মধু গ্রন্থি থাকবে না। এখানে কোনো সুগন্ধ দরকার নেই, বাতাসের মধ্যে যাবে, কিসের এত সুগন্ধ? তাহলে এরা সহজে বাতাসে ভেসে যাইতে পারে। দেখো এটার উদাহরণটা এমনিতেই মনে থাকে, ধান। ঠিক আছে, ধান মাঠে থাকে, তো বাতাস হচ্ছে প্রচুর পরিমাণ, উড়ে উড়ে যাচ্ছে সবকিছু, এ আর কি। আচ্ছা, এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত হয়। এরা সহজে বাতাসে, আচ্ছা মধু গ্রন্থি থাকে না, তবে একটু আঠালো থাকতে পারে, গর্ভমুণ্ড একটু আঠালো থাকে এবং শাখান্বিত থাকে, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। এখানেই ভুল হইতে পারে যে ভাই বাতাসে উড়ে তাহলে মনে হয় আঠালো কোনো কিছু থাকবে না, না, গর্ভমুণ্ডে আঠালো থাকে, গর্ভমুণ্ডটা আঠালো থাকে। এখন উড়ে তো হচ্ছে পরাগ জিনিস, তাই না? গর্ভমুণ্ডে আঠালো জিনিস থাকে। আচ্ছা, ভালো কথা। তাহলে বায়ু পরাগী হচ্ছে ধান, ধান মাঠে থাকে, বায়ুর মাধ্যমে দোলে, শুধু এর মাধ্যমে পরাগায়ন হয়। পানি পরাগী ফুল হচ্ছে আকারে ক্ষুদ্র হবে, হালকা হবে, পানিতে ভাসার জন্য হালকা হওয়া লাগবে না, তাহলে ক্ষুদ্র হবে, হালকা হবে এবং পানিতে সহজে ভাসতে পারে। এইসব ফুলেরও কোনো সুগন্ধ নাই। ঠিক আছে, উদাহরণটা হচ্ছে পাতা শেওলা, তাহলে শেওলা তো পানিতেই থাকে, শেওলা তো পানিতেই থাকে, তাহলে এইভাবে মনে রাখো। প্রাণী পরাগী ফুল, এটা মোটামুটি বড় হয় এবং ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। এই যে দেখো পাখি, এটা তো একটা প্রাণী, তাহলে এখানে পুষ্পমঞ্জুরি, একটা মঞ্জুরিতে অনেকগুলা ফুল আছে না, অনেকগুলা ফুল আছে না, যেমন কদম ফুল, শিমুল ফুল, ঠিক আছে, কচু ফুল, এগুলো হচ্ছে প্রাণী পরাগী ফুল। তাহলে শিমুল কচু এবং কদম, ঠিক আছে, শিমুল কচু এবং কদম, শিমুল কচু কদম, এগুলো হচ্ছে প্রাণী পরাগী। ঠিক আছে, তাহলে এই কথাগুলো একটু মাথায় রাখো। এখন এই যে ফুলগুলো মোটামুটি বড় এবং যদি পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে, তাহলে আমরা ফার্স্টে কি বললাম, পতঙ্গ পরাগী। তাহলে পতঙ্গ পরাগী ফুলগুলো বড় হবে, মধু গ্রন্থিযুক্ত হবে এবং আঠালো হবে, সুগন্ধিযুক্ত হবে। ঠিক আছে, বায়ু পরাগী ফুল যেটা, সেটাতে মধু গ্রন্থি থাকবে না, তবে আঠালো হবে গর্ভমুণ্ড। ঠিক আছে, পানি পরাগী ফুল যেটা, সেটা আকারে ছোট হবে এবং পাতলা হবে, তাই না? প্রাণী পরাগী যে ফুলটা মোটামুটি বড় এবং পুষ্পমঞ্জুরিতে ফুলগুলা সাজানো থাকে। ঠিক আছে, তাহলে উদাহরণ কি, কদম, কচু অ্যান্ড শিমুল। ঠিক আছে, এখন পুংগ্যামেটোফাইট নিয়ে আমরা পড়ছি। জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে কয়টা পুংজনন কোষ তৈরি হয়? দুইটা। জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে দুইটা পুংজনন, এগুলো আমরা পড়ছি। তো এটা নিয়ে আর মাথা ঘামাবো না, আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, সো ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসটা কেমন থাকে? ফার্স্টে ডিপ্লয়েড থাকে, তারপরে ডিপ্লয়েড হয়, এটা আমরা জানি। ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটাকে বলা হচ্ছে গর্ভযন্ত্র। এখানে তিনটা কোষ থাকে, একটা কোষ হচ্ছে ডিম্বাণু আর দুইটা সহকারী কোষ থাকে, এগুলো আমরা পড়ছি। প্রতিপাদ কোষ কোথায় থাকে সেগুলো আমরা জানি। তো এটাই মনে রাখার বিষয় যে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি যে কোষগুলা, সেইখানে গর্ভযন্ত্র থাকে, সেখানে তিনটা কোষ গর্ভযন্ত্র নাম। আচ্ছা, এখন পরাগরেণু কোথায় পতিত হবে? গর্ভমুণ্ডে পতিত হবে। পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়, এটাও একটা কথা। ওকে, এরপরে জাইগোট কিভাবে হচ্ছে? একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে, ওই যে একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট হয়, এই জাইগোটটা পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়। আর আরো একটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড হয়, এটা আমরা গত ক্লাসে জেনেছি। এবং ট্রিপ্লয়েড হয়ে সেটা শস্যে পরিণত হয়। শস্যের কাজ কি? এটা হচ্ছে ওই বীজটাকে আস্তে আস্তে পুষ্টি দিবে অঙ্কুরিত হওয়া পর্যন্ত। এবং দ্বিনিষেক মানে কি? দ্বিনিষেক মানে হচ্ছে ওই যে একবার যে গৌণ নিউক্লিয়াসের সাথে শুক্রাণুটা গিয়ে মিলতেছে, আরেকটা শুক্রাণু মিলতেছে হচ্ছে ডিম্বাণুর সাথে, এই যে দুইবার নিষেক ঘটতেছে না, একটা ডিম্বাণুর সাথে আরেকটা হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে, এটা হচ্ছে দ্বিনিষেক। এই ঘটনাকে বলা হচ্ছে দ্বিনিষেক। নতুন স্পোরোজয়েটের গঠন, তাহলে জাইগোট হচ্ছে স্পোরোজয়েটের প্রথম কোষ। স্পোরোজয়েটের প্রথম কোষ কোনটা? জাইগোট। আচ্ছা, শস্য কোষগুলো ট্রিপ্লয়েড, এটা আমরা জানি, বা 3N, এটা আমরা জানি। ঠিক আছে, গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বকগুলা বীজে পরিণত হয়, এটা আমরা জানি। অপ্রকৃত ফল হচ্ছে আপেল। অপ্রকৃত ফল মানে জানো? অপ্রকৃত ফল মানে হচ্ছে গর্ভাশয়টা ফলে পরিণত হওয়ার কথা, কিন্তু গর্ভাশয়টা ফলে পরিণত না হয়ে যদি ফুলের অন্য অংশ থেকে ফল তৈরি হয়, সেটা হচ্ছে অপ্রকৃত ফল। যেমন আপেল আর চালতা, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। আপেল, চালতা, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। এরপরে দেখো, নিষেক দুই ধরনের হয়। একটা হচ্ছে নিষেক, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে বহিনিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। বহিনিষেক
পানিতে যারা থাকে তাদের ক্ষেত্রে বহির্নিষেক দেখা যায়, যেমন মাছে দেখা যায়, ব্যাঙে দেখা যায়, কিন্তু ব্যতিক্রম আছে হাঙর, হাঙরে অন্তর্নিষেক দেখা যায়। ঠিক আছে, তাহলে বহির্নিষেক মানে হচ্ছে দেহের বাইরে হবে নিষেক। ঠিক আছে, তাহলে এটা মাছে দেখা যায়, ব্যাঙে দেখা যায়। আচ্ছা, এই যে এই গ্রন্থিগুলা থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এবং গ্রন্থিগুলার নামগুলোও জানতে হবে। গ্রন্থি কি কি, গ্রন্থিগুলার নাম তোমার জানতে হবে ভাইয়া। ঠিক আছে, এবং গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় সেটা আমরা গতকালই দেখছি, এখানেও একটু দেখে নিই। যেমন হচ্ছে শুক্রাশয় থেকে পুরুষের যে হরমোন দুইটা, টেস্টোস্টেরন, আরেকটা হচ্ছে অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন। আর ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয় থেকে। এবং এই পুরুষের যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, এই হরমোনের কাজ কি? শুক্রাণু তৈরি করবে, দাড়ি গোঁফ গজানো, গলার স্বর পরিবর্তন, অর্থাৎ পুরুষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলা। আর নারীদের দেহে নারী সুলভ বৈশিষ্ট্যগুলো সৃষ্টি করবে বা নারী সুলভ লক্ষণগুলো সৃষ্টি করবে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, তাই না? থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন থাইরক্সিন, থাইরক্সিন মাথায় রেখো। দেন অমরা থেকে হচ্ছে গোনাডোট্রপিন হরমোন খরিত হয় এবং প্রোজেস্টেরন, গোনাডোট্রপিন এন্ড প্রোজেস্টেরন। এটা কি স্তন গ্রন্থি, এই যে অনাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো মানুষের ঋতুস্রাব কত বছর পর্যন্ত হয়, সেটা হচ্ছে 40 থেকে 50 বছর পর্যন্ত। এবং এরপরে তো ঋতুস্রাব বন্ধ হয়ে যায় বা মাসিক যেটাকে বলে এটা বন্ধ হয়ে যায়, তো পজ হয়ে যাচ্ছে। এই যে ঋতুস্রাব যেটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে বা পজ হয়ে যাচ্ছে, এই ঘটনাকে বলা হয় মেনোপজ। কি বলা হয়? মেনোপজ। আচ্ছা, এরপরে দেখো ভ্রূণথলি কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুখ ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে পৌঁছায়। এই ভ্রূণকে কি নামে ডাকা হয়? তাহলে এই প্রশ্নটাই করবে যে ভ্রূণ ডিম্বনালী থেকে যখন জরায়ুতে পৌঁছায় এইটাকে কি বলা হচ্ছে? ব্লাস্টোসিস্ট বলা হয়। এই ভ্রূণটাকে কি বলা হয়? ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, এছাড়াও সাধারণত গর্ভাবস্থা কত সপ্তাহ থেকে? 38 থেকে 40 সপ্তাহ। এগুলো হচ্ছে তথ্য মানে সংখ্যাভিত্তিক ইনফরমেশন, যেগুলো এগুলো থেকে বেশি প্রশ্ন হচ্ছে। আচ্ছা, অমরা কবে গঠিত হয়? 12 সপ্তাহ। এগুলো আমরা পড়ছি, তাই না? এগুলো আমরা পড়ছি। এবং প্রশ্ন হবে যে এখানে একটা চিত্র আছে দেখো। আচ্ছা, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে অমরা কিসের মতো কাজ করে? বৃক্কের মতো কাজ করে এন্ড ফুসফুসের মতো কাজ করে। ঠিক আছে, বৃক্ক এন্ড ফুসফুস দুইটার মতো কাজ করে। এখন এখানে চিত্র আছে, চিত্রগুলো থেকে কি জানতে হবে? যেমন 4 সপ্তাহ বয়সে হৃদস্পন্দন শুরু হয়, কোটি কোটি % গুরুত্বপূর্ণ, এন্ড মস্তিষ্কের গঠন শুরু হয় 4 সপ্তাহ বয়সে। 5 সপ্তাহ বয়সে অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলো, হাত পায়ের গঠন, এগুলো সৃষ্টি হওয়া শুরু হয়। 8 সপ্তাহের বয়সের ভ্রূণকে বলা হয় ফিটাস, কোটি কোটি % গুরুত্বপূর্ণ ভাইয়া। এবং 8-এর পরে একবারে 28 সপ্তাহে চলে যাও, এখানে ফিটাসটা পূর্ণতা প্রাপ্তি হয়। তাহলে ফিটাস তৈরি হলো 8 সপ্তাহে, 28 সপ্তাহে গিয়ে সেটা পূর্ণতা প্রাপ্তি হইল। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এই ইনফোগুলো মাথায় রাখো। দেখো আমার কথাগুলো শুনতেছো না, যারা ক্লাসটা করতেছো আমার কথাগুলো শুনতেছো, এতে করে তোমার অনেকটাই উপকার হবে, কারো কথা শুনলে বেশি মনে থাকে। আচ্ছা, এইডস বা হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস বা HIV, এটা দ্বারা তো এইডস হয়, তাই না? কয়টা দেশে এটার বিস্তার লক্ষ্য করা গেছে? 164টা দেশে এটার বিস্তার ঘটেছে। ঠিক আছে, এইডস এর কারণে কি হয়? আচ্ছা, এই যে HIV ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এই এইডস হয়ে যায় না, 6 মাস দেরি হয়। তাহলে এই 6 মাসটাকে বলা হয় সুপ্ত অবস্থা। তাহলে 6 মাস পরে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। ওকে, এবং এই রোগের কারণে কি হয়? ওজন কমতে থাকে, চুলকানি হয় দেহে। ওজন কমতে থাকে, চুলকানি হয়, এই কথাগুলো মনে রাখো। বাদ বাকিগুলো একটু রিডিং দিও জাস্ট। কাশি হচ্ছে, পাতলা পায়খানা হয়, ব্যথা অনুভব হয়, এগুলা বাদ বাকিগুলোও একবার পড়বা। ঠিক আছে, তাহলে আমরা পরের অধ্যায়টাতে চলে যাই। আমরা তাড়াতাড়ি শেষ করতে করি আমরা, কারণ আমরা বেশিরভাগ জিনিসই পড়ে ফেলছি। আমরা এগুলাতে অনেক বেশি সময় মানে দিতে চাচ্ছি না এগুলোতে। ঠিক আছে, আমরা দ্রুত শেষ করি তাহলে। 12 অধ্যায়ে যাই। আচ্ছা, ডিএনএ এর গঠন এগুলো তো আমরা পড়ছি। 5 কার্বন বিশিষ্ট শর্করা কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা পড়ছি, তাই না ভাইয়া? এবং খুব সুন্দর মতো পড়ছি। 6 ঘন্টা এই কারণে লাগছে আগের ক্লাসটা ভালো মতো পড়ার জন্য। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, পরীক্ষায় আসে। ঠিক আছে, এই ক্রোমোজোমের আবিষ্কারকে স্ট্রাসবার্গার আর আবিষ্কার। ঠিক আছে, নামের সাথে মিল আছে, স্ট্রাসবার্গার আবিষ্কার।
দৈর্ঘ্যগত ডিএনএর 3.5 থেকে 30 মাইক্রন, সরি ডিএনএ বলতেছি, ক্রোমোজোমের দৈর্ঘ্যগত 3.5 থেকে 30 মাইক্রন। আচ্ছা, মানুষের চোখের রং, চুলের রং, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতি ধারা অক্ষুণ্ণ রাখে এবং এই ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। বংশগতির ভৌত ভিত্তি কোনটা? ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। ঠিক আছে, এরপর দেখো ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান আবার কি? ডিএনএ। এটা দ্বারা প্রশ্ন ছিল, আমরা দেখছি আগের ক্লাসে। ওকে, এখন ডিএনএ হচ্ছে, যদি বলা হয় এটি ডিএনএ কি, ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সূত্রাকার গঠন। নিউক্লিওটাইড কি? এই যে এটিসিজি, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড, এই যে এগুলো হচ্ছে নিউক্লিওটাইড, তাই না? তাহলে পলিনিউক্লিওটাইড এই পাশে আছে, তাহলে এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড এবং সূত্র তো দুইটা, তাহলে দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সূত্রাকার গঠনকে বলা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এবং এই সূত্র দুটো একে অপরের পরিপূরক। এখন এখানে কি কি আছে, 5 কার্বন বিশিষ্ট কি আছে, এই জিনিসগুলো আমরা পড়ছি, যেটা পড়ি নাই সেই ইনফোগুলো একটু দিয়ে দিই। এই ডিএনএর আবিষ্কারককে ওয়াটসন ও ক্রিক কত সালে? 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স গঠন যেটা, সেটা আবিষ্কার করেন। এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে? ওকে, ওকে, আরএনএ সম্পর্কে আমরা একটু কম পড়ছি, জাস্ট মনে রাখো ডিএনএ দ্বিসূত্রক ছিল না, আরএনএ হচ্ছে একসূত্রক। ডিএনএ দ্বিসূত্রক ছিল, আরএনএ হচ্ছে একসূত্রক। ঠিক আছে, একটাই সূত্র। তাহলে এইটা কোথায় দেখা যায়? যে সকল জীবে ডিএনএ থাকে না সেই জায়গাতে আরএনএ থাকে। যেমন কিছু ভাইরাসে পাওয়া যায়, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাসে পাওয়া যায়। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাসে পাওয়া যায়। এমন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমাদের দেহে কি ডিএনএ আছে? আছে। তোমার মনে হয় হয়তোবা অনেকে হয়তোবা ভুল ধারণা থাকতে পারে, আমাদের যেহেতু ডিএনএ আছে আরএনএ নাই, কিন্তু আমাদের আরএনএ আছে। তো আমাদেরও আরএনএ আছে, তবে কিছু কিছু ভাইরাস আছে যাদের শুধুমাত্র ওই আরএনএটাই থাকে, ডিএনএটা থাকে না। আচ্ছা, এখন আরএনএ তে একটা পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে, ওখানে ছিল ডিএনএ তে ছিল দুইটা, এখানে হচ্ছে একটা। এখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, অজৈব ফসফেট থাকে, এখানে জাস্ট ইউরাসিলটা থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই যে থাইমিনের পরিবর্তে কি থাকে, এখানে ইউরাসিল থাকে। এবং আরএনএ এটাও কিন্তু বংশগতির বস্তু হিসেবে কাজ করে, বংশগতীয় বস্তু হিসেবে এটাও কাজ করে। ঠিক আছে, এরপর দেখো জিন কি? জিন হচ্ছে ডিএনএ ছোট্ট একটা অংশ যেটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে জীবের সব দৃশ্য অদৃশ্যমান লক্ষণ নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। তাহলে ধরে নাও এটা হচ্ছে ডিএনএ, ডিএনএর ছোট্ট একটা অংশ, এইখানে লেখা আছে যে এটাকে বলা হচ্ছে জিন, এবং এখানে লেখা আছে যে আমার চুলের রং কেমন হবে, আমি দেখতে কেমন হব, আমার আমার বৈশিষ্ট্য কেমন হবে, সেগুলো কোথায় লেখা থাকে? এই জিনের ভেতরে লেখা থাকে। এবং যে স্থানে জিন অবস্থান করে সেই জায়গাটা, সেই লোকেশনটাকে বলা হয় লোকাস। লোকাস মানে কি? একটা লোকেশন। ধরে নাও ডিএনএ, এটা ডিএনএ সব জায়গাতে জিন নাই, এই জায়গাতে আছে, তাহলে এটাই হচ্ছে লোকাস, যেই জায়গাতে জিন আছে। ডিএনএর পুরাটা জায়গায় জিন নাই, যেই জায়গাতে আছে সেটা হচ্ছে লোকাস। সিম্পল। ওকে, আচ্ছা, এরপরে দেখো একই প্রকৃতির জীবে সবসময় এই জিনের সংখ্যা, বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়। সব জীবের সাথে আমার সাথে গরুর তো মিলবে না, তাই না? তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। তাহলে মানুষের সাথে আমার, মানে আমরা যেহেতু মানুষ, প্রত্যেকটা মানুষেরই জিনের পরিমাণ প্রায় একই থাকে, কিন্তু অন্য প্রজাতির সাথে মিলাইতে গেলে সেটা মিলবে না। ঠিক আছে, যেমন কবুতরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80টা। ঠিক আছে, আমাদের কয়টা? 46টা। আচ্ছা, এখন এই যে বংশগতিবিদ্যার ধারক এবং বাহক, তাহলে গ্রেগর জোহান মেন্ডেল তার গবেষণা করে বংশগতির ধারক এবং বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছেন সেটাই হচ্ছে জিন। তাহলে জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক, বা ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ধারক ও বাহক। এখন এই যে বংশগতি নিয়ে যে গবেষণা করছে গ্রেগর জোহান মেন্ডেল, এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক বলা হয়। গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? বংশগতিবিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি একটা লম্বা মটরশুঁটি গাছ একটা খাটো মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটাই, তাহলে 3টা লম্বা পাবো, একটা খাটো পাবো, এগুলো আমরা জানি এবং ক্রস ঘটানো খুব ভালো মতো শিখাইছি। উন্নত জাতের শস্য উৎপাদনকালে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। কোন পদ্ধতি? এই যে ক্রস, মানে হচ্ছে এই যে মেন্ডেলের সূত্র যেটা, এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে এই মেন্ডেলের যে পদ্ধতিগুলা, সেটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি? উন্নত জাতের শস্য তৈরিতে।
এটা মাথায় রাখতে পারো। ঠিক আছে, এরপরে আসো এই যে ডিএনএ অনুলিপন নিয়ে আমরা পড়ছি, কিভাবে ডিএনএ অনুলিপন করতে হয়। এখন এই যে রেস্ট্রিকশন নামে একটা এনজাইম আছে, সেটার কাজ হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইমের কাজটা জাস্ট মনে রাখতে হবে যে ডিএনএ কে কেটে ছোট ছোট টুকরা বানায়। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ কে কেটে ছোট ছোট টুকরা বানাইতে পারে সেটা। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর এর পূর্ণরূপ তোমাকে বলবে। পিসিআর মানে কি? পিসিআর এর পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে খুব সহজে এই যে ডিএনএ টেস্ট যেটা সেটা করা হয়, খুব সহজে এবং নিপুণ পদ্ধতিতে ডিএনএ টেস্ট করা যায়। তাহলে আরো নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে যদি বলা হয় যে কোন পদ্ধতিতে অল্প নমুনা ব্যবহার করে ডিএনএ টেস্ট করা হয়, সেটা হচ্ছে এই পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ক্রোমোজোমের সংখ্যা কয়টা, অটোজোম কয়টা, সেক্স ক্রোমোজোম কয়টা, এগুলো আমরা জানি ভাইয়া। এরপরে আমরা জেনেটিক ডিসঅর্ডার সেগুলো নিয়ে একটু দেখি। এক্স লিঙ্কড অসুখ এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে ঘটে। তাহলে সেক্স লিঙ্কড অসুখ যেগুলো আছে, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর কিসের ফলে ঘটে? মিউটেশনের ফলে ঘটে। কিসের ফলে ঘটে? মিউটেশনের ফলে। আচ্ছা, তাহলে এক্স ক্রোমোজোমে যে জিনগুলা সেগুলো যদি নর্মালি থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, তাহলে তো আমরা সুস্থ। কিন্তু জিনের মধ্যে যদি মিউটেশন ঘটে, অর্থাৎ পরিবর্তন হয়ে যায়, জিনটা পরিবর্তন হয়ে গেলে কি হবে? বিভিন্ন অসুখ বিসুখ তৈরি হবে না? তো এই কথাটাই বলছি, এক্স ক্রোমোজোমে, আমরা জানি ওয়াই ক্রোমোজোমের কারণে কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয় না, এটা আমরা গতকাল জেনেছি। এক্স এর কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এখন এক্স এ কেন সমস্যা দেখা দেবে? কারণ মিউটেশন। যদি কোনো কারণে এক্স এর মধ্যে যে ক্রোমোজোমগুলো আছে, এই যে এখানে যে ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ গুলো আছে, ডিএনএ এর মধ্যে যদি কোনো কারণে চেঞ্জ চলে আসে একটা মিউটেশনের ফলে, সেটাই হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ঘটাবে। এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার তোমাদের বই দুইটা নিয়ে আলোচনা করা আছে, কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। এই যে এইখানে কত লেখা আছে জানো? 74 লেখা আছে। যারা দেখতে পাচ্ছ তারা ঠিক আছে, যারা কেউ যদি না দেখতে পাও তারা বর্ণান্ধ, ধরে নিবা তারা হচ্ছে বর্ণান্ধ। ঠিক আছে, এই টেস্টটার নাম হচ্ছে ইশিহারা টেস্ট। এই যে টেস্টটা আমি করলাম তোমাদের, এই টেস্টটার নাম কি ভাইয়া? ইশিহারা টেস্ট। ঠিক আছে, এখন এখান থেকে যে প্রশ্নটা করবে, তোমাকে বলবে যে 100 জনে কতজন বর্ণান্ধ বলো দেখি। 100 জনে কতজন বর্ণান্ধ? কত? 10 জন। কারণ এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে 10 জনে একজন, তাহলে 100 জনে কতজন? 150 জনে কতজন? এভাবে তোমাকে এমসিকিউতে প্রশ্ন করে। আচ্ছা, এই যে এইখান থেকে তোমাকে হচ্ছে, আমি তো ক্রস করানো শিখাই দিছি, যেহেতু ক্রস করানো শিখাইছি, এগুলো তোমার কাছে এখন ডাল ভাত। ঠিক আছে, কালকে বলতেছি আল্লাহ, গত ক্লাসে আমি সব শিখাই দিছি আর কি। গতকাল ওই ক্লাসটা নিয়েছিলাম তো এই কারণে কালকে হয়ে যাচ্ছে। যাই হোক, এই রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়। কোন রোগে? থ্যালাসেমিয়া রোগে লোহিত রক্তকণিকা, নট কিন্তু অন্য কোনো কোষ, আরবিসি, লোহিত রক্তকণিকা নষ্ট হয়, এটা মাথায় রেখো। এবং থ্যালাসেমিয়া এটা হচ্ছে মেজর হইতে পারে, মাইনর হইতে পারে। আবার এই যে বিটা থ্যালাসেমিয়া যেটা, সেটাকে বলা হয় কুলির থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াকে কি বলা হচ্ছে? কুলির থ্যালাসেমিয়া বলা হয়। এখন প্রশ্নে বলতে পারে যে এই কুলির থ্যালাসেমিয়া এটা কোথায় দেখা যায়? বাংলাদেশে বেশি দেখা যায়। ওই যে বহু নির্বাচনী আছে না, যে ওখানে দ্বীপে যে বিটা থ্যালাসেমিয়া, এটার অপর নাম হচ্ছে কুলির থ্যালাসেমিয়া, এটা বাংলাদেশে দেখা যায়। আরো কিছু দিল, বাংলাদেশে এটা পাওয়া যায় না ভাইয়া, বাংলাদেশ দেখে অ্যান্সার করে দিও না। এইভাবে প্রশ্ন করে যে এটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে না, ভূমধ্য সাগরীয় এলাকাবাসীদের মাঝে এটা বেশি দেখা যায়। ঠিক আছে, থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে, মেজর মানে কি? একটু বড় বড়, তার মানে কি বাবা মা দুইজনের কাছ থেকে জিন পাবে। আর মাইনরের ক্ষেত্রে বাবা মা দুইজনের কাছ থেকে পাবে না, যে কোনো একজনের কাছ থেকে জিন পাইলে সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর। এখন এই যে ক্রস ঘটানো, এটাও আমি শিখাইছি, এটা নিয়ে আর কোনো কথাই বলবো না এখন। ঠিক আছে, খুব ভালো মতো শিখাইছি এটা। আচ্ছা, এখন থ্যালাসেমিয়া হলে কি খাওয়া যায় না? লৌহ সমৃদ্ধ যে ফলগুলা, সেটা খাওয়া যায় না। থ্যালাসেমিয়া হলে লৌহ সমৃদ্ধ ফলগুলা তুমি খাইতে পারবে না ভাইয়া। ঠিক আছে, অভিব্যক্তি থেকে প্রশ্ন একটু কম আসে, তারপরে কিছু কোশ্চিন আসছে, যেমন ইভলভেরি, এই শব্দটা থেকে ইভলিউশন আসে, এবং এই শব্দটার আবিষ্কার করেন কে? ইভলিউশন এই কথাটা আবিষ্কার করেন কে? হার্বার্ট স্পেন্সার। ওকে,
ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা একটু কম হয় ইভলিউশন থেকে। আচ্ছা, পৃথিবীতে বিজ্ঞানীরা যে কথাটা বলছে যে পৃথিবীতে আগে অনেক ধরনের গ্যাস ছিল, মিথেন ছিল, না অ্যামোনিয়া ছিল, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছিল, কিন্তু কোনো অক্সিজেন ছিল না। এই কথাটা গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে আগে কোনো অক্সিজেন ছিল না, আগে কোনো অক্সিজেন ছিল না। ছিল কি কি? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, ঠিক আছে, জলীয় বাষ্প ছিল, নাইট্রোজেন ছিল, অর্থাৎ অক্সিজেন বাদে মোটামুটি অনেকগুলা নাম আছে, এগুলা ছিল, ঠিক আছে, কিন্তু অক্সিজেন ছিল না। এটাই প্রশ্ন করবে যে আগে কি কোনটা ছিল না? অক্সিজেন ছিল না, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবং ডারউইনের যে মতবাদ সেটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা গুরুত্বপূর্ণ। ডারউইনের মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। অর্থাৎ ডারউইন যে কথাটা বলছে প্রকৃতি ঠিক করে দিবে কে বেঁচে থাকবে, এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ঠিক আছে। এরপরে দেখো, একটা স্ত্রী স্যামন মাছ প্রতি ঋতুতে কতগুলা ডিম দেয়? 3 কোটি ডিম পারে। 3 কোটি ডিম পারে, এই সংখ্যাটা মাথায় রেখো, একটা স্যামন মাছ। এরপরে দেখো কি বলা আছে, সংগ্রাম। ডারউইনের কিছু সূত্র আছে, এই সূত্রগুলোর মধ্যে একটা সূত্র হচ্ছে সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। সংগ্রাম মানে কি? সংগ্রাম মানে হচ্ছে লড়াই করা, তাই না? এখন এই সংগ্রাম 3 ধরনের হইতে পারে। ধরে নাও যে বন্যা হয়ে গেল, তাহলে বন্যাতে অনেক জীব সারভাইভ করার জন্য সংগ্রাম করবে না? বা আইসিস চলে আসলো, তাহলে কি সংগ্রাম করে যারা হচ্ছে টিকে থাকবে তারা হচ্ছে বেঁচে থাকলো, তাই না? আর যারা মারা যাবে তারা তো মারা যাচ্ছে। তাহলে একটা গেল পরিবেশের সাথে সংগ্রাম, অর্থাৎ পরিবেশের যে দুর্যোগগুলো আছে, বন্যা, খরা, ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলার সাথে যে এগুলার মাধ্যমে মধ্যে যে সংগ্রাম, সেটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি? আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে হচ্ছে যে দুইটা আলাদা জীবের মধ্যে সংগ্রাম, দুইটা আলাদা জীবের মধ্যে সংগ্রাম হইলে সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। আলাদা জীব বলতে আলাদা প্রজাতির জীব, যেমন বাঘের সাথে হরিণের সংগ্রাম, ঠিক আছে, বাঘ হচ্ছে হরিণকে খেয়ে ফেলতেছে, তাহলে কার কার মধ্যে সংগ্রাম হচ্ছে? হরিণ পালানোর চেষ্টা করতেছে। আবার ধরেন যে কোনো টিকটিকি কি পোকামাকড় খাচ্ছে না, এটা একটা সংগ্রাম, পোকামাকড় বেঁচে থাকার চেষ্টা করতেছে, তাই না? আচ্ছা, আর অন্তঃপ্রজাতিক সংগ্রাম হচ্ছে নিজেদের মধ্যে সংগ্রাম। ধরেন না যে খাবার নাই, তাহলে কি মানুষেরা নিজেরাই মারামারি শুরু করবে না? বলতো, খাবার নাই, দুর্ভিক্ষ, তাহলে একটু খাবার পাইলে ওটার জন্য হাজার হাজার মানুষ মারামারি শুরু করে দিচ্ছে, ধরে নাও, এটা কি? অন্তঃপ্রজাতিক সংগ্রাম, নিজেদের মধ্যে সংগ্রাম। তাহলে সংগ্রাম 3 ধরনের, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকায় কোয়েল পাখি এই যে প্রচন্ড ঠান্ডা তুষারপাতের কারণে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এটা কি? এই পাখিদের, কোয়েল পাখিদের সংগ্রাম ছিল কার সাথে? পরিবেশের সাথে, ঠিক আছে, তাহলে পরিবেশের সঙ্গে সংগ্রাম এটা ছিল। এখন আসো, এই যে বিবর্তনের ফলে তো নতুন একটা প্রজাতি সৃষ্টি হতে পারে। এবং নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হতে পারে? দেখো, মূল প্রজাতি পপুলেশন থেকে যদি পৃথক হয়ে যায় কোন একটা জীব, ধরে নাও যে একটা জীব সে হচ্ছে জঙ্গলে থাকে, এখন জঙ্গল থেকে হঠাৎ করে সে হচ্ছে লোকালয়ে চলে আসলো, মানুষের মাঝে চলে আসলো, একটা হাতি, ধরে নাও ছোট্ট একটা বাচ্চা হাতি। এখন জঙ্গলে থাকলে তো সে তার হচ্ছে পিতামাতা যেভাবে চলতেছে, অন্যান্য হাতি যেভাবে চলতেছে তাদের মতো চলাফেরা হইতো। এখন যে হাতিটা লোকালয়ে চলে আসলো, এই হাতিকে দেখবা যে অনেকে সার্কাসে নিয়ে তাকে হচ্ছে বিভিন্ন জিনিস শেখাচ্ছে, তাই না? তাহলে দেখো তো, এই প্রজাতিটা একটু ভিন্ন রকম হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তো দেখা যাইতে পারে যে এই ইত্যার থেকে যে বাচ্চাটা হচ্ছে, সেও তো কোনোদিন জঙ্গল দেখে নাই, তার থেকে আবার বাচ্চা হচ্ছে এভাবে আস্তে আস্তে হঠাৎ করে দেখা যাইতে পারে যে যেহেতু মূল প্রজাতি থেকে আলাদা হয়ে গেছে এই জীবটা, একটা হাতি বা একটা অন্য কোনো জীব, তার মানে কি এর মধ্যে অন্য একটা বৈশিষ্ট্য চলে আসতে পারে, ঠিক আছে, অন্য একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে অন্যান্য হাতিগুলোর মধ্যে ছিল না। এভাবে কি হতে পারে বলতো? একটা হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, ঠিক আছে। সংকরায়নের ফলে, হাইব্রিডাইজেশনের ফলে, ধরে নাও যে একটা বরফের দেশের মধ্যে দুইটা ভাল্লুক আছে, একটা ভাল্লুক, দুইটা ভাল্লুকেরই কালার হচ্ছে বেগুনি কালার, তাহলে এটা কি অনুন্নত বৈশিষ্ট্য না? এটা হচ্ছে সাদা সাদা যে ইয়ের মধ্যে, সাদা বরফের মধ্যে এই দুজনকে স্পষ্টভাবে দেখা যাবে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে দুইটা ভাল্লুকের মধ্যে জিনের পরিবর্তনের কারণে হঠাৎ করে বা দীর্ঘ সময় ধরে কোনো কারণে তার জিনের পরিবর্তনের ফলে তার কালারটা হয়ে গেছে সাদা, কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে,
তাহলে বেগুনি আর নাই, সাদা হয়ে গেছে। তাইলে কি হবে বলতো, সেটা উন্নত প্রজাতি হয়ে গেল না? উন্নত বলতে হচ্ছে সে বরফের মধ্যে সহজে লুকায় থাকতে পারবে। তাহলে সংকরণের ফলে এরকম প্রজাতির চেঞ্জ হতে পারে। জাস্ট তোমার মাথায় রাখতে হবে যে মূল পপুলেশন থেকে পৃথক হয়ে এটা বহু নির্বাচনীতে দিবে, যে কেন নতুন প্রজাতির সৃষ্টি হয় মূল প্রজাতি থেকে পৃথক হয়ে সংকরণের মাধ্যমে এবং পলিপ্লয়েড হইলে। পলিপ্লয়েড কি? ধরে নাও যে পিতামাতা টুয়েন, ওই যে মিওসিসের সময় আমরা দেখছি যে মিওসিসের সময় পিতামাতা টুয়েন করার জন্য এটাকে এন বানাইতে হয়, কিন্তু টুয়েনকে তুমি যদি এন না বানায় টুয়েনই রেখে দাও, তাহলে সন্তান যখন মিলিত হবে তখন কি সন্তান হয়ে যাবে 4n। কি হয়ে যাবে? 4n। তাহলে এটা কি পলিপ্লয়েড হয়ে গেল না? ডিপ্লয়েড না, পলিপ্লয়েড তখন আমরা বলবো। ঠিক আছে, এর ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই অধ্যায়টাও শেষ। আমরা একদম লাস্ট অধ্যায়টাতে চলে যাই। শেষ যে অধ্যায়টা, জীবের পরিবেশ। এখান থেকে এমসিকিউ কম, ভাইয়া কম একটু। ঠিক আছে, এই যে দেখো ভৌত উপাদান, পরিবেশের ভৌত উপাদান কি কি, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এই টাইপের জিনিসগুলা, যেমন এই যে তাপমাত্রা, তারপরে সূর্যালোকের পরিমাণ, এগুলো কি ধরতে পারতেছো, ছুঁতে পারতেছো? এগুলো ভৌত উপাদান। তোমাকে বলছে কোনটা ভৌত উপাদান নয়। তো এই টাইপের উচ্চতা তুমি ধরতে পারবা না, তাহলে এইগুলাকে বলা হচ্ছে ভৌত উপাদান। ঠিক আছে, এখন সজীব উপাদানের মধ্যে আছে উৎপাদক। এখন এই উৎপাদক কারা? সবুজ উদ্ভিদ, তাই না, যারা শর্করা তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। হ্যাঁ, এবং এরা অটোট্রফ বা সহভোজী। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার মানে কি সহভোজী। এরা উৎপাদক। খাদক কারা? এখন খাদকের মধ্যে প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী আছে, তৃতীয় শ্রেণী আছে। প্রথম শ্রেণী কারা, দ্বিতীয় শ্রেণী কারা, তৃতীয় শ্রেণী কারা, এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে যে কটা আছে সে কটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম শ্রেণীর খাদক এগুলো ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, এটা বুঝতেই পারো, এটা জানা কথা। দ্বিতীয় শ্রেণীটা আর তৃতীয় শ্রেণীটা মনে রাখতে হবে তোমাদের কষ্ট করে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? ব্যাং, শিয়াল, এটা কি দ্বিতীয় শ্রেণী? আচ্ছা, দ্বিতীয় শ্রেণী এগুলো এখন আসে নাই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, বাঘ যদিও তৃতীয় শ্রেণীর খাদক, তারপর এখানে দিছে, যাই হোক, ব্যাং, শিয়াল, বাঘ, এগুলো দ্বিতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, এবং কিছু জীব আছে যারা যারা কোনো জীবিত প্রাণী না খেয়ে মৃত আবর্জনা এগুলা খেয়ে বেঁচে থাকতে পছন্দ করে। ঠিক আছে, যেমন এগুলো মনে রাখো, কাক, শকুন, শিয়াল, হায়না। কাক, শকুন, শিয়াল, হায়না। কাক, শকুন, শিয়াল, হায়না, এরা কি বলতো? এরা মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে। এ কারণে এদেরকে নাম দেওয়া আছে আবর্জনা ভোগ বা ধাঙ্গর। কি বলা হয়? ধাঙ্গর বলা হয়। ঠিক আছে, এরা পরিবেশ পরিষ্কার রাখে। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এরা আবর্জনা খায়, হ্যাঁ, এরা মনে হয় খারাপ, তাইলে কিন্তু এরাই ভালো। কেন ভালো? এরা পরিবেশটা পরিষ্কার রাখতেছে, তোমার জন্য ভালো এরা। ঠিক আছে, তোমার জন্য এরা ভালো। কেন? কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে পরিবেশটা আবর্জনা খেয়ে। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে যে পরিবেশটা সুন্দর রাখতে কারা ভূমিকা পালন করে, এই যে ধাঙ্গর যারা, এরা। ঠিক আছে, আচ্ছা, পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কারা? ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন মানে কি? যারা ভাসমান শৈবাল বা ছোট্ট ছোট্ট উদ্ভিদ যারা আছে তাদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। পানিতে ভাসমান ছোট উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এরা কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে পুকুরে প্রথম শ্রেণীর খাদক কারা? প্রথম শ্রেণীর খাদক কারা? এই যে এখানে জুওপ্লাঙ্কটন আছে। তাহলে ফাইটোপ্লাঙ্কটন মানে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, আর জুওপ্লাঙ্কটন, জু মানে প্রাণী, পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরকে বলা হচ্ছে জুওপ্লাঙ্কটন। ঠিক আছে, তাহলে প্রথম স্তরের খাদক কারা? বিভিন্ন ছোট পোকা, মশার, শুক, কীট, অতি ক্ষুদ্র প্রাণী, জুওপ্লাঙ্কটন, রুই, কাতলা মাছও প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? এটা তোমার মাথায় রাখতে হবে। দ্বিতীয় শ্রেণীর খাদক ছোট মাছ। ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাং, এরা দ্বিতীয় শ্রেণীর খাদক। এবং তৃতীয় শ্রেণীর খাদক শোল, বোয়াল, ভেটকি, শর্ট বোয়াল, ভেটকি। এছাড়া বড় মাছ, বক, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে এই বকের কথা বলা আছে। তো বক তো আসে পুকুর থেকে, মাছরাঙ্গা, এরা কি পুকুর থেকে খায় না? ওকে, তাহলে শোল, বোয়াল, ভেটকি এগুলো তো মাছের কথাই বলছে, কিন্তু আরেকটা বক, এরা তৃতীয় শ্রেণীর খাদক। আর বিয়োজক কারা? ছত্রাক ব্যাকটেরিয়া। বিয়োজক সব ক্ষেত্রেই ছত্রাকার ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা,
আচ্ছা, এখন তোমাকে বলতে পারে এখানে বিভিন্ন ধরনের খাদ্য শিকল আছে, যেমন শিকারীজীবী খাদ্য শিকল কোনটা? এই যে এটা শিকারীজীবী, এই যে ঘাসফড়িংকে শিকার করতেছে ব্যাঙ, ব্যাঙকে শিকার করতেছে সাপ, এই টাইপের যদি শিকল থাকে কোনো একটা, যে কোনো ধরনের যেখানে শিকার হচ্ছে সেটা হচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, সেটাই হচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। এখন আরো দুইটা খাদ্য শৃঙ্খল আছে, একটা হচ্ছে পরজীবী আর একটা হচ্ছে মৃতজীবী। মনে রাখো এখানে কোনো উৎপাদক নাই, মানে কি গাছপালা নাই, এখানে কোনো গাছপালা নাই। যেহেতু গাছপালা নাই, এই দুটা খাদ্য শৃঙ্খল হচ্ছে অসম্পূর্ণ। এটা পরীক্ষায় আসে যে কোনটা অসম্পূর্ণ। অসম্পূর্ণ হচ্ছে মৃতজীবী আর পরজীবী। ঠিক আছে, এখন পরজীবী মানে কি? এই যে ডেঙ্গু ভাইরাস, এটা মশার উপর নির্ভর করতেছে, মশা আবার মানুষের উপর নির্ভর করতেছে, তাই না? আবার ডেঙ্গু ভাইরাস মশার মানুষের মধ্যেও যাচ্ছে। তাহলে এই যে পরজীবী, পরজীবী ডেঙ্গু ভাইরাস কি একটা পরজীবী না? তাহলে এটাই হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। আর মৃতজীবী খাদ্য শৃঙ্খল মানে কি? যখন কিছু মারা যাচ্ছে, মারা গেলে তার উপর ছত্রাক জন্মাচ্ছে, এবং এই যে বাকি যে পুষ্টি উপাদানগুলো সেগুলো হচ্ছে কেঁচো খাচ্ছে, এই টাইপের আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মৃতজীবী, এখানেও কোনো উৎপাদক নাই, তাই এটা অসম্পূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা শেষের দিকে চলে আসছি একদম। আমরা 10% নিয়ম নিশ্চয়ই পড়ছি, যে 10% নিয়ম, এটা হচ্ছে ওই ক্লাসটা দেখো, তাহলে আর ভালো বুঝতে পারবা। ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ যেখানে ক্রমশ সরু হয়ে যায় সেটার নামই হচ্ছে পিরামিড। হ্যাঁ, পিরামিড মানে হচ্ছে যেখানে হচ্ছে উপরের দিকটা সরু হয়, এই যে এটা, এটা হচ্ছে উপরের দিকটা সরু, এটাকে বলা হচ্ছে পিরামিড। ওকে, এরপরে এমসিকিউটা কোথা থেকে হইতে পারে? এই যে দেখো এখানে প্রজাতিগত বৈচিত্র্য যেটা, ঠিক আছে, প্রজাতি বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য, এটা বিভিন্ন রকম হতে পারে। যেমন প্রজাতিগত, বাঘের সাথে হরিণের কোনো মিল আছে, বা বাঘের সাথে মানুষের কোনো মিল আছে না, এটা হচ্ছে এই বৈচিত্র্য হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যদি বলা হয় বংশগতীয় বৈচিত্র্য, এটা কি? এটা হচ্ছে একই প্রজাতিভুক্ত অনেক সদস্যের মধ্যে অনেক সময় পার্থক্য দেখা যায়। যেমন তুমি দেখবা যে একই প্রজাতি ধরে নাও যে পাখির মধ্যে কি দোয়েল আছে, তাই না? আবার হচ্ছে মাছরাঙা আছে, কোয়েল আছে, এই যে পাখির মধ্যে বিভিন্ন প্রজাতি না? তাহলে এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, বা বংশগতীয় বৈচিত্র্য বলা যায়। তাহলে বংশগতীয় বৈচিত্র্যের আরেকটা নাম হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তুমি হচ্ছে তুমি যদি হচ্ছে পানিতে সবসময় বাস করতা, তাহলে পানিতে টিকে থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমার মধ্যে কিন্তু অনেকটা চলে আসতো, তাই না? ধরে নাও যে পুকুরে যে প্রাণীগুলো বাস করতেছে, সেটার সাথে সমুদ্রে যে জীবগুলো বাস করতেছে তাদের কি মিল আছে? অবশ্যই না। সমুদ্রে যারা বাস করতেছে তারা সবসময় লবণাক্ত পানির মাছ, তো ওদেরকে পুকুরে ছেড়ে দিলে তারা মারা যাবে, তাই না? তাহলে তারা নিজেদের মতো করে নিজেদেরকে অভিযোজিত করে ফেলছে ওই পরিবেশে, বুঝছো? তাহলে এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। বাস্তুতন্ত্র মানে হচ্ছে ওই যে একটা পরিবেশ, পুকুর 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 হচ্ছে একটা বাস্তুতন্ত্র, একটা বন জঙ্গল সেটা একটা বাস্তুতন্ত্র, একটা পরিবেশ। ঠিক আছে, তাহলে পরিবেশের কারণে যে প্রাণীর মধ্যে বৈচিত্র্য তৈরি হয় সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক। হ্যাঁ, তোমাকে যদি এখন এই তুমি যে পরিবেশে থাকবে সেখানে না দিয়ে জঙ্গলে যদি একদম ছেড়ে দিয়ে আসা হয়, তুমি কিন্তু জঙ্গলি হয়ে যাবা কিছুদিন পরে, তাই না? কেন? কারণ ওই যে বাস্তুতন্ত্রের কারণে তুমি সেখানে আসলে কিভাবে টিকে থাকা যায় সেই বিষয়গুলো তখন তুমি খুঁজবা। এখন আসো এখন আসো আন্তর্নির্ভরশীলতা। আন্তর্নির্ভরশীলতা মানে কি? একজন আরেকজনের উপরে নির্ভরশীলতা, এটা হচ্ছে আন্তর্নির্ভরশীলতা। এটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। অর্থাৎ যদি কেউ কারো ক্ষতি করে সেটা কি ঋণাত্মক, আর যদি উপকার করে সেটা হচ্ছে ধনাত্মক, তাই না? তাহলে ধনাত্মক আর ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবং ধনাত্মক আন্তঃক্রিয়া এটা কি হইতে পারে? দেখো, একটা হচ্ছে মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে কমেন্সেলিজম। মিউচুয়ালিজম কোথায় কোথায় দেখা যায়? যেমন গত ক্লাসে একটা উদাহরণ দেখেছি, শিমের মূলের নডিউলে যেরকম গুটি তৈরি করে, এর ভেতরে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, এবং এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন সংবন্ধন করে এখানে, তাই না? তাহলে এই কথাটাই মাথায় রাখো যে সহযোগীদের উভয়ই একজন অপরের দ্বারা উপকৃত হবে, উভয়ই একজন আরেকজনের দ্বারা উপকৃত হইলে সেটা হচ্ছে মিউচুয়ালিজম। ঠিক আছে, যেমন মৌমাছি, পোকামাকড় এগুলো ফুলের মধু আহরণ করার জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটায়। তাহলে মধু পাচ্ছে, মৌমাছি মধু পাচ্ছে, বিনিময়ে ফুল কি পাচ্ছে? পরাগায়ন হচ্ছে। তাহলে মৌমাছি পোকামাকড়ের সাথে এই যে ফুলের যে বিষয়টা সেটা হচ্ছে মিথজীবিতা। এরপরে দেখো, পাখি বাদুড় ফল খেয়ে বাঁচে, এবং যে মল ত্যাগ করে সেখানে বীজ থাকে ফলে, ওইখান থেকে কি হচ্ছে? নতুন গাছ হচ্ছে, তাই না? এই আর কি।
এছাড়াও এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় গাছের মূলের নডিউলে গুটি তৈরি করে বাস করে। হ্যাঁ, মানে গুটি মানে নডিউলে বাস করে। আচ্ছা, এবং সেখানে নাইট্রোজেন সংবন্ধন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল হতে পারে। এছাড়াও শৈবাল আর ছত্রাক মিলে কি গঠিত হয়, যে লাইকেন, এটাও মিথজীবিতা ভাইয়া, মাথায় রেখো। ওকে, এরপর আসো কমেন্সিলিজম। মিউচুয়ালিজমে দুইজনই উপকৃত হবে, কমেন্সিলিজমে একজন উপকৃত হবে, আরেকজন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না, এটা হচ্ছে কমেন্সিলিজম। ক নাম্বারে আসতে পারে, ঠিক আছে। যেমন রোহিণী উদ্ভিদ, এটা হচ্ছে ওই যে গতকাল ভুল লেখা ছিল, বলছিলাম না, রোহিণী উদ্ভিদ এটা কি, আরেকটা উদ্ভিদকে ধরে পেঁচায় উপরের দিকে ওঠে, কিন্তু ওই গাছের কোনো ক্ষতি করে না, নিজে উপকার পাচ্ছে, ওই গাছের কোনো ক্ষতি করে না, তাহলে রোহিণী উদ্ভিদ কমেন্সিলিজমের উদাহরণ। এছাড়াও কিছু পরাশ্রয়ী উদ্ভিদ আছে যেগুলো অন্য উদ্ভিদের গায়ের উপরে জন্মায় দেখবা, কিন্তু ওই উদ্ভিদের কোনো ক্ষতি করে না, সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ, এছাড়াও শৈবাল দেখবা বিভিন্ন উদ্ভিদের দেহের ভেতরে আশ্রয় নাই, তাহলে এরাও কোনো ক্ষতি করতেছে না, এটা হচ্ছে কমেন্সিলিজম, ভাইয়া কমেন্সিলিজম। আচ্ছা, ঋণাত্মক আন্তঃক্রিয়া 3 ধরনের। শ্বসন, যেমন গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে স্বর্ণলতা, এটা হস্টোরিয়ার নামক চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতার গাছ থেকে খাদ্য শোষণ করে ফেলে, এই কারণে তো শোষণ, তাই না। এছাড়া কোকিল কখনো নিজের বাসায় ডিম পারে না, কাকের বাসায় ডিম পারে, ঠিক আছে, কাকের বাসায় ডিম পেরে সে কাক দিয়ে বাচ্চা ফোটায়। প্রতিযোগিতা কি, ধরেন যে খাবারের অভাব, তখন সবাই মিলে সব জীব প্রতিযোগিতা শুরু করলো, কে খাবে ওই খাবারটা, ঠিক আছে। তাহলে ওই যে ডারউইনের যে আন্তঃপ্রজাতিক যে প্রতিযোগিতা বা সংগ্রাম আমরা পড়লাম, ওইটা হচ্ছে প্রতিযোগিতার উদাহরণ। আর একটা হচ্ছে অ্যান্টিবায়োসিস, এখান থেকে যে কথাটা মাথায় রাখবা, এই অ্যান্টিবায়োসিসের মাধ্যমেই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল, ঠিক আছে। অ্যান্টিবায়োসিসের মাধ্যমে কি হয়েছিল, পেনিসিলিন আবিষ্কৃত হয়েছিল, এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো, ঠিক আছে, শেষ। আচ্ছা, আরেকটা এমসিকিউ আসার মতো জায়গা, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনগুলা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, CH4 মানে মিথেন, তারপরে N2, এটা কি নাইট্রাস অক্সাইড নাকি, যাই হোক N2, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস ইফেক্টের কারণে কি হয় বলতো, পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে, এরপরে মেরু অঞ্চলে যে বরফ গলে গিয়ে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। ওকে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। তো ক্লাসটা কেমন লাগতেছে এই কথাটা একটু জানাও, আর চেষ্টা করছি একটু ভিন্ন রকম কিছু করার জন্য। আমি তোমাদেরকে যদি এমসিকিউ সলভ করাই দিতাম, তাইলে হয়তো বা তোমরা অনেকে ভাবতেছো যে তোমাদের জন্য ভালো হইতো, কিন্তু এটা তোমাদের জন্য অনেকাংশে খারাপই হইতো, ঠিক আছে। এখন যেহেতু আমি এমসিকিউ সলভ করাই দিলাম না, যারা এই ক্লাসটা করছো তাদের কিন্তু এক্সট্রাভাবে এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে। তো এতে করে তোমার নিজেরই লাভ হবে। তো ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।